here you can see, first of all, you all know that this is our first free live class, and in this class I am going to talk about how can we start our spoken English learning journey. First of all, আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো সবার সঙ্গে। তো প্রথমত এই জায়গাটাতে যে বিষয়টা আসে সেটা হচ্ছে, here you can see, for learning English as a foreigner we have to follow some strategy, we have to do some plan, that is from where will we start our journey and what will we study firstly, how can we improve gradually and day by day. Those questions will be circling in your mind. In this class I am going to talk about all the process of learning English. তো প্রথমত দেখেন, আমি এখানে 7টা পয়েন্টে কথা বলবো, যেটা আমি অলরেডি আপনাদের সঙ্গে বলেছি। সো একটু যদি সম্ভব হয়, ইজ ইট পসিবল, প্লিজ টেক আ পেন অ্যান্ড পেপার উইথ ইউ। আপনার সঙ্গে একটা খাতা কলম নিয়ে বসেন, তাহলে বিষয়গুলোকে আপনি একটু নোট করতে পারবেন। না নিলেও সমস্যা নাই, আমি রেকর্ড দিয়ে দিব, যদি কারো পড়ার একবার দেখেন তাহলে পেয়ে যাবেন, এটা আপনার ইচ্ছা। So, for learning English, firstly, you have to gather some basic idea about sentences. প্রথমত আপনাকে সেন্টেন্স সম্পর্কে একটা কনসেপ্ট অর্জন করতে হবে এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে। আমার কথাগুলো বুঝেন, আমি জাস্ট 7টা পয়েন্টে কথা বলবো এবং সেই 7টা পয়েন্টের প্র্যাকটিক্যাল ব্যবহার আমি দেখাই দিব। এবং এতটুকু আমি আপনাকে কনফার্ম করতে পারি, এই 7টা পয়েন্ট সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না। আপনি ভালোভাবেই ইংলিশে কথা বলতে পারবেন, এর বাইরে আর কোনো কিছু শেখা লাগে না। আমরা ইংলিশ শিখতে না পারার মেইন কারণ হচ্ছে আমরা এই ল্যাঙ্গুয়েজের শুরু এবং শেষটা বুঝতে পারি না। এটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, এবং এই ল্যাঙ্গুয়েজটা একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। বিষয়টা কেমন জানেন? আপনি যদি ওয়ার্ড না পারেন, আপনি সেন্টেন্স পারবেন না, সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না, টেন্স না পারলে ভয়েস পারবেন না। তো এই ল্যাঙ্গুয়েজটা শেখার আগে আপনাকে এই সিকোয়েন্সটাকে আপনার আগে বুঝতে হবে, যে আমি কোন টপিকের পর কোন টপিক পড়বো, কোনটার সাথে কোনটা কানেক্টেড, কোনটার সাথে কোনটা রিলেটেড, কোনটার পর কোনটা পড়লে আমি ডে বাই ডে ডেভেলপ করতে পারবো এই ল্যাঙ্গুয়েজটাকে। এইটা কিন্তু সবার আগে দরকার বা প্রয়োজন। কেন দরকার জানেন? মনে করেন আপনি একটা ক্লাসে পড়াশোনা করেন, আপনার ন্যারেশন শেখা দরকার। এখন আপনি আমাকে এসে বলছেন যে আপনি আমার টিচার, আমাকে ন্যারেশন শেখাই দেন। এই ন্যারেশন যে টপিক, এটা শিখতে গেলে আপনার টেন্স জেনে আসা লাগবে, আপনার অ্যাডভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকা লাগবে, আপনার সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট থাকা লাগবে। অনেকগুলো বিষয় জেনে এসে তারপর আপনার ন্যারেশনে হাত দিতে হবে। তা এই বিষয়গুলো যদি আপনি আগে না জানেন, আপনি কি ন্যারেশন সলভ করতে পারবেন? আপনি পারবেন না। তো এই জন্য বলছি, আমরা ইংরেজি শিখি, বিভিন্ন জায়গা থেকে শেখার চেষ্টা করি। আজকে এখানে একটা ক্লাস দেখলাম, কালকে হয়তো এরকম আরেকটা ক্লাস দেখলাম, পরশুদিন আরেকটা ক্লাস দেখলাম। এই বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকবে, আপনিও কিন্তু শিখতেছেন, আপনি শিখবেন। বাট ওই শেখাটা আপনার শিখে যেতে হবে, ওই শেখাটা আপনি শেষ নামাতে পারবেন না যদি না আপনি কারেক্ট স্ট্র্যাটেজি ফলো করেন। যদি আপনি বুঝতে না পারেন যে আমার অ্যাকচুয়াল ডেস্টিনেশনটা কোথায়, আমার গন্তব্যটা কোথায়, আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, এইটা আমাদের সবার আগে বুঝতে হয়। এবং এই যে ফ্রি ক্লাসগুলো করছেন, এই ফ্রি ক্লাসগুলো সেই ধারাবাহিকতা মেনটেন করে আপনারা করতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে একটার সাথে আরেকটা ক্লাসের কানেকশন বা সম্পর্কটা কি, যদি আপনি রেগুলারিটি মেনটেন করে এগুলো করতে পারেন। ওকে, তো প্রথমত আমি কি বলছি, যে একটা হেডলাইন দিবেন, হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি, এবং আমি 7টা পয়েন্টে কথা বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে, আমাকে সেন্টেন্স সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। সেন্টেন্স কি, আমি শর্টকাটে বলি, জাস্ট 1 নাম্বার দিয়ে লিখে রাখেন যে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো অ্যাবাউট সেন্টেন্সেস। যেমন আমরা জানি যে দেয়ার আর 5 টাইপস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। স্ট্রাকচার অনুযায়ী আমাদের 5 প্রকার সেন্টেন্স আছে, যেমন অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি। আবার সরি, এটা হচ্ছে মিনিং অনুসারে, অর্থ অনুসারে 5 প্রকার সেন্টেন্স আছে। আবার গঠন অনুসারে আমাদের 3 প্রকার সেন্টেন্স আছে, সেটা হচ্ছে আপনার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আপনি যখনই একটা ইংলিশ সেন্টেন্স, এগুলো হচ্ছে মৌলিক একদম বেসিক বিষয়, আপনি যখনই একটা ইংলিশ সেন্টেন্স লিখতে যাবেন, এই অর্থ অনুসারে 5 প্রকার এবং গঠন অনুসারে 3 প্রকার, টোটাল এই 8 প্রকার সেন্টেন্স সম্পর্কে আপনার একটা ভালো কনসেপ্ট থাকা প্রয়োজন। কেন রাখতে হয়? এর কারণ হচ্ছে, আপনি যখনই একটা প্যাসেজ ইংলিশে রিড আউট করতে যাবেন, আমরা যখন একটা নিউজ পেপার পড়ি বা যে কোনো একটা আর্টিকেল বা যে কোনো একটা প্যাসেজ, নোবেল, স্টোরি, আপনি যখন ইংলিশে রিডিং পড়বেন, পড়ার পরে ওই সেন্টেন্সটার অ্যাকচুয়াল মিনিংটা কি, অ্যাকচুয়াল সেন্সটা কি, অ্যাকচুয়াল থটটা কি, এইটা আমরা বুঝতে পারি না। তো যখন আপনার এই সেন্টেন্স সম্পর্কে একটা কনসেপ্ট থাকবে যে এই সেন্টেন্সটা ঠিক এই ধরনের এবং এর মিনিংটা, এর সেন্সটা এইরকম হয়, যখন আপনি এটা বুঝতে পারবেন, তখনই কিন্তু আপনি একটা সেন্টেন্সের প্রপার থট আপনি বুঝতে পারবেন। অ্যাকচুয়াল যে মিনিং, অ্যাকচুয়াল যে ট্রান্সলেশন, এইটা আপনি বুঝতে পারবেন। আমরা অনেকে রিডিং পড়ি কিন্তু তার অনুবাদ করতে পারি না, অ্যাকচুয়াল অর্থটা বুঝতে পারি না। তো সেটা বোঝার জন্য অ্যাটলিস্ট আমার এই সেন্টেন্স সম্পর্কে আগে প্রথমত
একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হয়। তাহলে কি বললাম, এই যে অর্থ অনুসারে বা অ্যাকর্ডিং টু মিনিং দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্সেস, and as well as according to structure there are 3 kinds of sentences. টোটাল 8 প্রকার সেন্টেন্স স্ট্রাকচার আমাদের আছে। কি কি? এই যে যেটা বললাম যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এইভাবে এই সেন্টেন্স গুলোর আবার যে এলিমেন্ট বা কম্পোনেন্টটা থাকে সেটা আমাকে চিনতে হবে। কারণ একটা সেন্টেন্স তৈরি করার মেইন ফাংশনটা কি সেটা যদি আমি না জানি, সেন্টেন্স সম্পর্কে তো শুধু ধারণা রাখলে হবে না, আমার তো আগে সেটা জানতে হবে। তো এর জন্য আমার এখানে একটু খেয়াল করেন, দেওয়া আছে পয়েন্ট নাম্বার 2, আফটার নোয়িং দিস সেন্টেন্সেস ইউ হ্যাভ টু নো about some sentence component, অর্থাৎ সেন্টেন্সের কম্পোনেন্ট বা উপকরণ সম্পর্কে আপনার একটা ধারণা থাকা লাগবে। ফর এক্সাম্পল, হোয়াট ইজ সাবজেক্ট, হোয়াট ইজ ভার্ব, হোয়াট ইজ অবজেক্ট, হোয়াট ইজ কমপ্লিমেন্ট, হোয়াট ইজ অ্যাডভার্বিয়াল, হোয়াট ইজ অ্যাপোজিটিভ। So those things are the component of sentences. Component মানে কি? এলিমেন্ট, উপকরণ, উপাদান। অর্থাৎ একটা সেন্টেন্স বা একটা বাক্য তৈরি করতে গেলে তার ভিতরে আমার কি কি লাগে, তার ভিতরে কি কি থাকে, সেই পয়েন্টগুলোকে আমি আলাদাভাবে যদি শিখতে পারি বা অ্যানালাইসিস করতে পারি, তাহলে যে কোনো সেন্টেন্সকে ব্রডলি লেখা যায়, মনে যেটা আসে সেইভাবেই লেখা যায়। তো এই জন্য আমার এই কম্পোনেন্ট অফ সেন্টেন্স সম্পর্কে একটু কনসেপ্ট রাখতে হবে। এই জিনিসগুলো কি, আমি এটার প্র্যাকটিক্যাল ব্যবহার এখনই আপনাদের দেখাই দিব, একটু ওয়েট করেন, আমি আগে পয়েন্টগুলো একটু বলে যাই। তাহলে 1 নাম্বার পয়েন্ট সেন্টেন্স, 2 নাম্বার পয়েন্ট সেন্টেন্স কম্পোনেন্ট। পয়েন্ট নাম্বার 3, you have to learn part of speech. Part of speech is the most important things of English grammar. If you learn part of speech, your 50% grammatical topics will be covered. From every sentence and every word has a particular name, and you have to call those words from 8 types of part of speech. If you have clear concept about part of speech, you can easily translate any kinds of sentences from English to Bengali, as well as you can understand all the things about sentences. এখন এই বিষয়টা কি আমি একটু আপনাদের যদি বুঝাই বলি, যারা ইংলিশ গ্রামার শিখতে চান, যারা মনে করেন যে আমি ইংলিশ গ্রামারে দুর্বল, তাই মনে হয় ইংলিশে লিখতে পারি না বা কথা বলতে পারি না। আবার অনেকে মনে করেন যে ইংরেজিতে কথা বলার জন্য গ্রামার প্রয়োজন হয় না, শুধু লিসনিং করলে বা রেগুলার প্র্যাকটিস করলে, কনভারসেশন করলে ইংলিশে কথা বলা যায়। তো যে যেটাই মনে করেন সেটা আমরা পরে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বাট গ্রামারটা যাদের প্রয়োজন, যাদের দরকার, যারা মনে করেন যে আমার ইংলিশ গ্রামারটা শেখা দরকার, এই গ্রামার মানে কি জানেন? গ্রামার মানেই হচ্ছে এই পার্ট অফ স্পিচ। হোল ইংলিশ গ্রামারটা আপনার যদি পার্ট অফ স্পিচ কমপ্লিট থাকে, আপনি সম্পূর্ণ ইংলিশ গ্রামারটা কমপ্লিট করতে পারবেন। যে টপিকই আসুক না কেন, সেটা এই পার্ট অফ স্পিচের সঙ্গেই রিলেটেড বা কানেক্টেড। তো এই বিষয়টা আপনাদের একটু বুঝতে হবে, খেয়াল করেন, খুব ভালোভাবে বুঝেন, এবং এটা আমাদের কেন শেখা লাগে, কেন শেখার প্রয়োজন হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে, এটা আপনারা জানেন, যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই যে 8 প্রকার পার্ট অফ স্পিচ, এগুলোর নাম আমরা জানি, আমরা এগুলোর ডেফিনেশন আমরা জানি, কিন্তু এই জিনিসগুলো মূলত কি, এদের প্র্যাকটিক্যাল ব্যবহারটা মূলত কোথায় হয়, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো এইটা আমি যদি আপনাদের একটু বলি, একটু ডিটেলসে যদি আমি বলি, ফর এক্সাম্পল আমি যদি একটা সেন্টেন্স লিখি, জাস্ট একটু বোঝার ট্রাই করবেন। মনে করেন আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, আমি একটা সেন্টেন্স লিখবো, ফর এক্সাম্পল আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। এই যে একটা সেন্টেন্স আমি লিখলাম, আমি মাঠে ফুটবল খেলি। একটু আমার কথাটা বোঝার ট্রাই করবেন, এই যে একটা সেন্টেন্স বা একটা বাক্য আমি লিখলাম, এই সেন্টেন্সটা লিখতে গিয়ে আমার কিন্তু কতগুলো ওয়ার্ডের প্রয়োজন হয়েছে। একটা সেন্টেন্স বা একটা বাক্যের ডেফিনেশন কি, আমার কথাগুলো একটু ভালোভাবে বুঝবেন। একটা সেন্টেন্স বা বাক্য এর ডেফিনেশনটা কি, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করে, তাকে আমরা সেন্টেন্স বলি। অর্থাৎ সেন্টেন্স হতে গেলে ওয়ার্ড লাগে, শব্দ। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত প্রত্যেকটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম থাকে, এবং এই নামগুলো আসে 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে। এবং এই পার্ট অফ স্পিচ যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে যে কোনো সেন্টেন্সের আপনি অ্যাকচুয়াল মিনিং বের করে আনতে পারবেন। বাট আপনার যদি পার্ট অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকে, আপনি যত ভালো রিডিং পড়তে পারেন না কেন, যত ভালো প্রোনাউন্সিয়েশন করেন না কেন, যেভাবেই যান না কেন, আপনি কখনো একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল অনুবাদ, অ্যাকচুয়াল ট্রান্সলেশন আপনি করতে পারবেন না। অর্থাৎ জিনিসটা কি আমি একটু বুঝাই বলি। মনে করেন আমরা প্রত্যেকে মানুষ, যার আমাদের 2 হাত, 2 পা, চোখ, কান, নাক, মুখ, গলা আছে, ব্রেন আছে, কথা বলতে পারি, উই আর হিউম্যান বিং, রাইট? আমরা মানুষ।
তো প্রত্যেকটা মানুষের একটা নাম থাকে না, যেটা রহিম, এটা করিম, এটা জসিম, এটা শামীম। প্রত্যেকটা মানুষের একটা ডেজিগনেশন থাকে না, যে এই লোকটা ফার্মার, এই লোকটা টিচার, এই লোকটা অফিসার, এই লোকটা ইঞ্জিনিয়ার, এই লোকটা ডক্টর। এরকম ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত আমার মানে সেন্টেন্সে ব্যবহৃত যে ওয়ার্ড গুলো থাকে, যে শব্দগুলো থাকে, প্রত্যেকটা শব্দের একটা নাম থাকে। এবং এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। যেমন এই যে সেন্টেন্স, এই যে আই, আই শব্দটা একটা প্রোনাউন, প্লে শব্দটা একটা ভার্ব, ফুটবল শব্দটা একটা নাউন, ইন শব্দটা একটা প্রেপোজিশন, এই দা শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এই ফিল্ড শব্দটা একটা নাউন। সো এই যে প্রত্যেকটা ওয়ার্ডের আমি নাম বললাম, এই নাম বলাটা আইডেন্টিফাই করা শিখতে হয়, যে কোন ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনি যদি এটা আইডেন্টিফাই করতে পারেন, যাদের ভোকাবুলারি সম্পর্কে ভালো কনসেপ্ট নেই, যারা ভোকাবুলারিতে দুর্বলতা ফেস করেন, যারা অনেকে মনে করে না যে আমি ইংলিশে ভোকাবুলারি কম জানি, ভোকাবুলারি ভালো জানি না বলে হয়তো ইংলিশে কথা বলতে পারি না বা লিখতে পারি না বা একটা সেন্টেন্স দেখলে বুঝি না। আপনার যদি পার্ট অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকে, কনসেপ্ট থাকে, আর আপনি যদি ভোকাবুলারি নাও জানেন, আবারও বলছি কি, আমার কথাগুলো একটু বুঝবেন, যদি পার্ট অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট রাখতে পারেন, একটা সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন, কোন ওয়ার্ডটা কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড, এটা যদি আপনি বুঝতে পারেন, কোন ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ, এটা যদি আপনি বুঝতে পারেন, আপনি যদি একটা ওয়ার্ডের বাংলা মিনিং বা ভোকাবুলারি নাও জানেন, শুধুমাত্র পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করে সেই সেন্টেন্সের অ্যাকচুয়াল থট বা সেন্স আপনি বের করে আনতে পারবেন, আপনি বুঝতে পারবেন। কিন্তু ভোকাবুলারি জানা সত্ত্বেও যদি পার্ট অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট আপনার না থাকে, আপনি কখনোই ইংলিশে একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বের করতে পারবেন না। এরকম হয় না, মনে করেন যারা নিউজ পেপার পড়েন, ইংলিশে ডেইলি স্টার, ডেইলি সান, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট, যে ইংলিশ নিউজ পেপার গুলো আছে, আপনারা দেখবেন ইংলিশ নিউজ পেপারের সেন্টেন্স গুলো কিন্তু অনেক হার্ড থাকে, অনেক কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স থাকে, অনেক ফ্রেজ বা ক্লজ যুক্ত করা সেন্টেন্স থাকে, 3 লাইন 4 লাইনে গিয়ে একটা সেন্টেন্স হয়, সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা আমরা বুঝে উঠে পারি না। এই ধরনের সেন্টেন্স আপনি মনে করেন ট্রান্সলেট করতে পারছেন না। এখন ট্রান্সলেট করতে না পারার মেইন রিজনটা কি? আপনার মেইন রিজন ভোকাবুলারি না জানা, এইটাই হবে। মনে করেন আপনি বড় একটা সেন্টেন্স আপনার সামনে আছে, এবং সেই সেন্টেন্সে আপনার 15টা ভোকাবুলারি, তার ভিতর 5টা আপনি জানেন না। এখন সেই 5টা আপনি আপনার মোবাইলে ডিকশনারিতে সার্চ দিন, দিলে তো আপনি পেয়ে যাবেন। বাট ওই 5টা অজানা ভোকাবুলারি জানলেই কি সম্পূর্ণ সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বা অ্যাকচুয়াল থট বা অ্যাকচুয়াল সেন্স আপনি বুঝতে পারবেন? পারবেন না, যতক্ষণ না পর্যন্ত পার্ট অফ স্পিচ সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকবে। এটা কেন হয় জানেন? এটাও আমি আপনাদেরকে একটু বুঝাই বলি। এটার মেইন রিজন হচ্ছে, এই পার্ট অফ স্পিচ কখনো চেহারা অনুযায়ী সেন্টেন্সে বসানো যায় না। অর্থাৎ আপনি কখনো এগুলো মুখস্থ করতে পারবেন না যে আমার এই ওয়ার্ডটাই এই পার্ট অফ স্পিচ। এটা অবস্থান ভেদে পরিবর্তন হয়, পরিবর্তন হয়। যেমন আমি আপনার ক্লাস নিচ্ছি, আমি আপনার টিচার, আমি যখন আমার ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, আমি তাদের স্টুডেন্ট। আমি যখন আমার বাবার সামনে গিয়ে দাঁড়াই, আমি তার ছেলে। সো এই যে আমি একটা মানুষ বিভিন্ন পজিশনে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছি, এই পার্ট অফ স্পিচ গুলো চেঞ্জ হয়। অর্থাৎ আপনারা একটা আমি একটা সেন্টেন্স লিখি, মনে করেন দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম। এই ম্যাঙ্গোটা একটা ফলের নাম, এটা আমার একটা নাউন অ্যাজ এ ওয়ার্ড, এখানে আমার একটা নাউন। কিন্তু আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এরকম একটা সেন্টেন্স আমি যদি লিখি, এর বাংলা অর্থ হচ্ছে এটা একটা আম গাছ। তো এই জায়গায় এই ম্যাঙ্গোটা আর নাউন থাকে না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই ট্রিকে মডিফাই করে। তো একই শব্দ, একই স্পেলিং, একটা সেন্টেন্স আমার নাউন আর একটা সেন্টেন্স অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ হওয়ার কারণে এটার এই সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়ে যায়। এবং পরিবর্তন শুধু এইরকম না, আপনারা একটা টপিকের নাম হয়তো শুনছেন, বাট এটা সম্পর্কে অনেকের ক্লিয়ার কনসেপ্ট থাকে না। সেটা হচ্ছে জিরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল। এই নামটা আপনারা অনেকেই শুনছেন বিভিন্ন জায়গায়, এটা কিন্তু পার্ট অফ স্পিচের সঙ্গে কানেক্টেড। কি বললাম টপিকটা? জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল, এই নামটা আপনারা শুনছেন। এই জিনিসটা আসলে কি একটু দেখেন, যে এই পার্ট অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। মনে করেন এখানে আমি একটা ভার্ব লিখলাম, ওয়াক, WALK, ওয়াক। এই যে ভার্বটা আমি এখানে লিখলাম, এই ভার্বটা মানে এই যে ওয়ার্ডটা আমি লিখলাম, এই ওয়ার্ডটা দেখায় আমি যদি আপনাকে বলি যে বলেন তো এটা কোন পার্ট অফ স্পিচ, আপনি অ্যাজ ইউজুয়াল বলবেন যেটা একটা ভার্ব, তাই না? ওয়াক মানে হাঁটা, তো ভার্ব। আমি যদি বলি ইট মানে কি, খাওয়া, তাহলে এটা কোন পার্ট অফ স্পিচ? যারা ইংরেজি জানেন বা বোঝেন কি বলবেন? এটা একটা ভার্ব। ইট মানে খাওয়া, টক মানে কথা বলা, গো মানে যাওয়া, রিড মানে পড়া, এগুলোকে আমরা ভার্ব বলি। কিন্তু দেখেন এই ওয়ার্ডটাকে আমি যখন ব্যবহার করছি, একটু বোঝার ট্রাই করেন। আমি যদি বলি হি ইজ ওয়াকিং অন দ্য রোড,
এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে যে সে রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তার উপর দিয়ে হাঁটতেছে। এই সেন্টেন্সে এই ওয়াকিংটা আমার ভার্ব এবং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। ইসটা অক্সিলারি ভার্ব, ওয়াকিংটা মেইন ভার্ব। যারা টেন্স বোঝেন দেখেই বুঝতে পারছেন এটা প্রোগ্রেসিভ একটা মুড বোঝাচ্ছে। সেন্টেন্সের বাংলা অর্থ সে রাস্তা দিয়ে হাঁটতেছে এবং এই ওয়াকিংটা এখানে ভার্ব। কিন্তু আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এই ওয়াকিংটা কিন্তু এখানে ভার্ব না, এটা এখানে নাউন হিসাবে বসতেছে এবং অ্যাজ এ মানে এটাকে জিরান্ড বলা হয়, অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা আমার নাউন এই জায়গাটাতে। এবং এইখানে ভার্বটা হচ্ছে ইজ, এই ইজ এইটাই মেইন ভার্ব, বি ভার্বের একটা সেন্টেন্স, এই ছাড়া আর কোনো ভার্ব নেই। অর্থাৎ উপরের সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এবং নিচের এই যে সেন্টেন্স এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। আবার আমি যদি এইভাবে একটা কথা বলি, আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, এই সেন্টেন্সের বাংলা অর্থটা কি জানেন? আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। এইখানে মেইন ভার্বটা হচ্ছে সি মানে দেখা, এর পাস্ট ফর্ম স। সো এটা হচ্ছে মেইন ভার্ব, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স এবং এই ওয়াকিংটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে বসতেছে অ্যাজ এ পার্ট অফ স্পিচ, এটা একটা অ্যাডজেক্টিভ, বয়কে মডিফাই করে। যে কি অবস্থায় দেখেছিলাম? একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। তো এখন আপনারা একটু বোঝার ট্রাই করেন, একই ওয়ার্ড WALKING ওয়াকিং, এবং এই ওয়ার্ডটা আমি তিনটা সেন্টেন্সে বসিয়েছি এবং তিনটা সেন্টেন্সের মিনিং কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। প্রথম সেন্টেন্সের বাংলা অর্থ কি? সে রাস্তা দিয়ে হাঁটতেছে। পরের সেন্টেন্সের বাংলা অর্থ কি? হাঁটা একটা ভালো ব্যায়াম। পরের সেন্টেন্সটার বাংলা অর্থ কি? আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। তার মানে একই শব্দ আমার কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। কেন? শুধুমাত্র এই পার্ট অফ স্পিচের পরিবর্তনের কারণে। এই জন্য আপনার যদি পার্ট অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকে, আপনি ভোকাবুলারি জেনেও কখনো একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বা সেন্স বের করতে পারবেন না, যদি না একটা সেন্টেন্স থেকে আপনি পার্ট অফ স্পিচ ভালোভাবে আইডেন্টিফাই করতে পারেন। এই জন্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, BCS, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্টে দেখবেন আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ থেকে অনেকগুলো কোশ্চেন আছে। আমার নেক্সট ক্লাসে এটার উপর আমি ডিটেলসে কথা বলবো, যারা থাকবেন তারা এগুলো পাবেন। তো যে কথাটা আমি বললাম, এবং আপনি যে কোনো বইতে, ইংলিশ বই বলেন বা যে কোনো লেখকের বই বলেন, আপনি ভোকাবুলারি শিখতে চান, দেখবেন একটা ওয়ার্ডের পাশে ব্র্যাকেটে ছোট্ট করে দেওয়া থাকে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব, এটা অ্যাডভার্ব। কেন থাকে? কারণ আমার ওই পার্ট অফ স্পিচটা আইডেন্টিফাই করা শিখতে হয় এবং জানতে হয়। এবং ওই যে কথাটা বললাম, একটা ওয়ার্ড কখনো একটা অ্যাকচুয়াল পার্ট অফ স্পিচে সীমাবদ্ধ থাকে না, সেন্টেন্সের অবস্থানের উপর ডিপেন্ড করে পরিবর্তন হয় এবং পরিবর্তন হয়ে সম্পূর্ণ সেন্টেন্সের অর্থের চেঞ্জ হয়ে যায়। তো পার্ট অফ স্পিচটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। ওভারঅল মেইন কথা এটাই, এটা না জেনে ইংরেজি শেখা যায় না, সত্যি কথা হচ্ছে এটাই। তো এই যে জায়গাটার কথা বললাম, আপনারা কি এটা একটু বুঝতে পেরেছেন বা আমার কথা কি শোনা যাচ্ছে? আমার নেটওয়ার্ক ঠিক আছে? ক্লিয়ার শুনতে পারছেন আমাকে? একটু বলেন তো। ঠিক আছে, ধন্যবাদ। তো তাহলে দেখেন, আমার তাহলে 3 নাম্বার পয়েন্ট আমরা বলছি পার্ট অফ স্পিচ। এরপর পয়েন্ট নাম্বার 4, আমি আগে একটু আপনাদের পয়েন্টগুলো একবারে বলে দিই, তারপরে আমি ডিটেলসে দেখাই, তাহলে আমার সুবিধা হবে, না হলে অনেক সময় চলে যাবে। একটু আমি আপনাদেরকে পয়েন্টগুলো দেখাই, দেখেন। আমি জাস্ট ওয়েট আ মিনিট। ওকে, সো দেখেন, প্রথমত আমি 1 নাম্বার পয়েন্ট বলছিলাম আমাকে সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। 2 নাম্বার পয়েন্ট বলছি আমার সেন্টেন্স কম্পোনেন্ট সম্পর্কে জানতে হবে। 3 নাম্বার পয়েন্ট পার্ট অফ স্পিচের কথা বললাম। 4 নাম্বার পয়েন্ট একটু লিখে ফেলেন আপনারা, যে ভার্ব, উই হ্যাভ টু নো অ্যাবাউট ভার্ব। এই ভার্ব কি? এই 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতরে একটা পার্ট হচ্ছে ভার্ব। ভার্ব সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, বিকজ ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং, and verb is the heartbeat of sentences. Without verb you cannot make any kinds of English sentence. একটা সেন্টেন্সের প্রাণ বা হার্ট হচ্ছে কিন্তু এই ভার্ব, এবং এই ভার্বের অনেকগুলো ক্লাসিফিকেশন থাকে। এগুলো দেখেন, আমি যদি নাম বলি, এই নাম হয়তো আপনারা শুনছেন, বাট এদের প্র্যাকটিক্যালি ব্যবহারটা কোথায় হয়? স্পিকিং এ বা রিটেন ইংলিশে। যেমন আমি নামগুলো বলি, দেখেন এগুলোর সঙ্গে আপনারা পরিচিত। যেমন ভার্ব প্রধানত 2 প্রকার, একটা ফাইনাইট, একটা নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব আবার 2 প্রকার, প্রিন্সিপাল, অক্সিলারি। প্রিন্সিপাল ভার্ব আবার 2 প্রকার, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। অক্সিলারি ভার্ব আবার 2 প্রকার, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। মডালের আবার আরেকটা প্রকার ভেদ আছে, সেমি মডাল অক্সিলারি। আবার এই ট্রানজিটিভ ভার্বের এই দিক দিয়ে আপনার ফ্যাক্টিটিভ ভার্ব, কোয়াসিপ্যাসিভ ভার্ব, লিঙ্কিং বা কপুলেটিভ ভার্ব, এরকম অনেকগুলো ভার্ব আমাদের আছে। এছাড়া
নন ফাইনাইট ভার্বের ভিতরে আপনার এই জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল এগুলো থাকে। সো এই যে নামগুলো আমি বলছি, এই নাম হয়তো আপনারা শুনছেন, বাট এদের প্র্যাকটিক্যালি ব্যবহারটা কোথায় হয়? এছাড়া এই ভার্ব নিয়ে আমি আরেকটা কথা বলবো, যারা ইংলিশে ভোকাবুলারিতে দুর্বল, যারা মনে করেন যে আমি ভোকাবুলারি একদমই জানি না, আমি কোন ধরনের ভোকাবুলারি পড়লে ইংলিশে কথা বলা শিখতে পারবো বা রিটেন ইংলিশে ভালো করতে পারবো, সেটা হচ্ছে এই ভার্বের ভোকাবুলারি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হয়। এবং স্পেসিফিক কিছু ভোকাবুলারি জানলেই ইংলিশে কথা বলা যায়। হাজার হাজার ভোকাবুলারি জানার প্রয়োজন হয় না, কেউ হাজার হাজার লক্ষ লক্ষ ভোকাবুলারি মুখস্থ করে ইংলিশে কথা বলতে পারে না। 100টা থাকলে 5% জানা থাকলে ইংলিশে 5% ভোকাবুলারি জানলেও আপনি কথা বলতে পারবেন। বাট সেটা আমাকে বুঝে জানতে হবে যে ঠিক কোন ভোকাবুলারি গুলো বেশি ইউজ করা হয় স্পিকিং এ বা রিটেন ইংলিশে, সেটা আমি দেখাবো। একটু ওয়েট করেন। তো 5 নম্বর পয়েন্টটা, 4 নম্বর পয়েন্টটা একটু লিখে রাখেন যে ভার্ব। 5 নম্বর পয়েন্ট হচ্ছে টেন্স, আমাকে টেন্স সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। পয়েন্ট নাম্বার 5 টেন্স। পয়েন্ট নাম্বার 6 সেটা হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার সম্পর্কে জানতে হবে। পয়েন্ট নাম্বার 7 প্যাসিভ ভয়েস সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট আপনার রাখতে হবে। ইউ হ্যাভ টু নো দ্য প্র্যাকটিক্যাল ইউজ অফ প্যাসিভ ভয়েস, কারণ আমাদের রিটেন ইংলিশে প্রচুর পরিমাণে প্যাসিভের ব্যবহার হয়, কিন্তু আমরা অনেকে ইংরেজি শিখি, বাট এই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহারটা না শেখার কারণে আমরা ইংলিশে ভালোভাবে লিখতে পারি না ফ্রি হ্যান্ডে, এবং কথাও বলতে পারি না। আমি আবারও বলছি, প্রথমত একটা হেডলাইন দিবেন, এরপর আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যাল। একটা হেডলাইন দিবেন যে হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। এরপর কি বললাম? ফার্স্ট পয়েন্ট, আমাকে ইংরেজি শেখার জন্য আমার 7টা পয়েন্ট নিয়ে আমি কথা বলছি। এই 7টা পয়েন্ট সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, আপনি ভালোভাবে এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন, ইংলিশে কথা বলতে পারবেন, ফ্রি হ্যান্ডে লিখতে পারবেন। পারবেন কিনা সেটা আজকের এই ক্লাসে লাস্ট পর্যন্ত থাকলে আপনি বুঝতে পারবেন। তো আমার 7টা পয়েন্ট কি? 1 নম্বর পয়েন্ট, আমাকে সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। 2 নম্বর পয়েন্ট, সেন্টেন্স কম্পোনেন্ট সম্পর্কে জানতে হবে বা সেন্টেন্সের উপকরণগুলো সম্পর্কে জানতে হবে। 3 নম্বর পয়েন্ট, আমাকে পার্ট অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, পার্ট অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভার্ব, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ভার্ব, ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে, দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 4। আর 5 নম্বর পয়েন্ট আমি কি বলছি? টেন্স সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট রাখা লাগবে। অ্যান্ড পয়েন্ট নাম্বার 6, মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার সম্পর্কে আমাকে জানতে হবে। কিসের ব্যবহার? মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব। পয়েন্ট নাম্বার 7, আমাকে প্যাসিভ ভয়েসের ব্যবহারটা শিখতে হবে। এটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট, প্যাসিভ ভয়েসের ব্যবহার। এবার এই পয়েন্টগুলো আমার শেখা লাগবে কেন, সেই জায়গাটাতে আমরা আসি। দেখেন এবার এইটা একটু এবার দেখে বোঝার চেষ্টা করেন। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। খেয়াল করেন, সবাই একটু মনোযোগ দিয়ে বুঝবেন, যারা ইংলিশে একদমই দুর্বল, যারা একদমই মনে করেন যে আমি পারি না, এই ক্লাসটা দেখেন, আপনি পারবেন। আর যারা একটু পারেন, যারা মনে করেন যে আমি এই গ্রামার গুলো বুঝি, বাট বা কেউ ইংলিশে কথা বললে সেটাও আমি বুঝতে পারি, মোটামুটি লিখতেও পারি, বাট আমি যখন কথা বলতে চাই সেটা আমি পারি না, সেন্টেন্স আসে না, একটার পর আরেকটা সাজাতে পারি না। তো যাদের এই প্রেজেন্টেশন দিতে সমস্যা হয়, সেটাও আমি আপনাদের দেখাবো যে যারা মোটামুটি জানেন তারা কিভাবে একটা সার্টেন টপিকের উপর অনর্গল কথা বলতে পারেন, কোন বিষয়গুলো সেই জায়গাটাতে মেনটেন করতে হয়, এটা আমি লাস্টে দেখাবো। তো একটু টাইম দিতে হবে, একটু ওয়েট করতে হবে তার জন্য। তো প্রথমত যারা একদম দুর্বল, যারা বোঝেন না কিভাবে করবেন, দেখেন, যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের একটা পার্টিকুলার স্ট্রাকচার মেনটেন করতে হয়। সেই স্ট্রাকচারটা কি জানেন? খেয়াল করেন একটু। ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স ইউ নিড আ পার্টিকুলার স্ট্রাকচার। দ্য স্ট্রাকচার ইজ, ফার্স্ট অফ অল, ইউ হ্যাভ টু পুট আ সাবজেক্ট। ইন দ্য প্লেস অফ সাবজেক্ট ইউ হ্যাভ টু পুট নাউন অর প্রোনাউন। সাবজেক্টের জায়গায় আপনাকে নাউন প্রোনাউন বসাতে হবে। এই নাউন প্রোনাউন কি? ওই যে বললাম না আমি, আমি যখনই একটা ইংলিশ সেন্টেন্স তৈরি করব, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম থাকে। এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে, এবং এই 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর এই নাউন প্রোনাউন দুটা, এবং এরা শুরুতে বা সাবজেক্টের স্থানে থাকে। এরপরে বসাতে হবে ভার্ব, দেন আমার এক্সটেনশন, ভার্বের পরে অতিরিক্ত যে অংশ, এই জায়গাটাতে আমার অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস এইটা বসে। এই জিনিসগুলো কি আমি আপনাদের বুঝাই দিচ্ছি। তো এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম না, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে মেইনলি বা মোস্ট অফ দ্য টাইম আপনার এই স্ট্রাকচারটা মেনটেন করে করতে হবে, এর বাইরে আর কোনো কিছু না। যে কোনো সেন্টেন্স, if you would like to make any kinds of English sentences, you have to maintain this structure. এছাড়া আরেকটা স্ট্রাকচার থাকে, ইট বা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, সেটা একটা পার্টিকুলার জায়গায় ব্যবহৃত হয়, বাট মেইনলি বা মোস্ট অফ দ্য টাইম 90%
আপনি সেন্টেন্স তৈরি করতে গেলে এই যে স্ট্রাকচারটা লিখলাম এইটাকে মেনটেন করে করতে হয়, এইখান থেকে বাদ বাকি সব সেন্টেন্স তৈরি হয়, সেটা ইন্ট্রোগেটিভ বলেন, নেগেটিভ ইন্ট্রোগেটিভ বলেন, অন্যান্য যা কিছু হোক না কেন, এই জায়গাটা থেকে সেটা যায়। এইটাই হচ্ছে আমার অরিজিন, এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম। এখন এই স্ট্রাকচারটা আমি একটু ডিটেলসে বলবো, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে প্রেজেন্টেশন দিতে হয় বা সার্টেন টপিকের উপর কিভাবে কথা বলতে হয়, সেই জায়গাটাতে আমরা আসবো। বাট এইটাকে একটু ভালোভাবে বোঝেন। প্রথমত আমি কি বলছি, সাবজেক্ট। এখন এই সাবজেক্ট জিনিসটা কি, দেখেন জিনিসটা খুবই সিম্পল। সাবজেক্ট মানে একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে, অর্থাৎ একটা সেন্টেন্সের সাবজেক্ট কি হতে পারে? সাবজেক্ট আমার হতে পারে আই, মানে আমি, অথবা উই আমরা, অথবা ইউ, অথবা হি, অথবা শি, অথবা দে, অথবা রহিম বা করিম। এইরকমই কিন্তু একটা সেন্টেন্সের সাবজেক্ট হয়। এই সাবজেক্ট গুলো এরকম একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। সাবজেক্টের পরেই প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে আমাকে কিন্তু ভার্ব ইউজ করতে হয়, এই কথাটা মনে রাখবেন। সাবজেক্টের পরে ভার্ব ইউজ করতে হয়। ভার্ব বাংলা সেন্টেন্সে কিন্তু লাস্টে বসে। আমরা অনেকে ইংলিশে কথা বলার ক্ষেত্রে বাংলার মতো করে সেন্টেন্স বলে ফেলি, কারণ আমাদের মাদার টাং বেঙ্গলি। প্রাইমারি লেভেলে আপনি যখন ইংলিশে কোনো কিছু বলতে যাবেন, আগে কিন্তু আপনার ব্রেনে বাংলাটা চলে আসে, সেটা কনভার্ট করে আপনি ইংলিশে লেখার বা বলার চেষ্টা করেন। বাট বাংলার ইংলিশের স্ট্রাকচার সেম না। বাংলায় সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, আর ইংলিশে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এইটা যতদিন না পর্যন্ত আপনি বুঝবেন, ততদিন পর্যন্ত আপনার ইংরেজি কারেক্ট হবে না। কারণ এটা আমি দেখছি আমার অনেক স্টুডেন্টরা করে ফেলে। এই যে অ্যাডভার্বিয়াল লিখলাম না, এই অ্যাডভার্ব গুলো আগে নিয়ে ফেলে, তারপরে এই ভার্ব গুলো শেষে চলে যায়। হ্যাঁ, যারা আমার এই ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে, যারা প্রতিদিন স্পিকিং করে, অনেক ফ্লুয়েন্ট স্পিকার আছে, কিন্তু এই ওলট পালটটা করে ফেলে। অর্থাৎ এই মন্ত্রটা মাথায় নিয়ে আমার ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, সেটা হচ্ছে ইংলিশে যখনই আমি সেন্টেন্স করব, সাবজেক্টের পরেই ভার্ব বসাবো, যেটা কিন্তু বাংলায় হয় না। বাংলায় কিন্তু ভার্ব লাস্টে বসে। তো ভার্ব বলতে কি, ভার্ব যেটা বললাম যে ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব জিনিসটা কি একটু দেখেন। ফর এক্সাম্পল, আই ইট, আমি খাই। উই প্লে, আমরা খেলি। কথাটা একটু বুঝবেন, আমরা খেলি। ইউ ডু, তুমি করো। ডু মানে করা, প্লে মানে খেলা। হি ড্রাইভ, ড্রাইভ মানে চালানো। হ্যাঁ, যে কোনো ভার্ব আপনি কিন্তু এইভাবে ব্যবহার করতে পারেন, যেটা কাজ করা বোঝায়, যেটা অ্যাকশন দেয়। শি ড্রস, সে আঁকে। দে গো, তারা যায়। হ্যাঁ, এইভাবে আমরা সাবজেক্টের পরে প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে কিন্তু আমরা সাবজেক্টের পরে এইভাবে ভার্ব ইউজ করতে পারি, ভার্ব বসাতে পারি। রহিম স্পিক, রহিম বলে, এইভাবে ভার্ব হয়। ভার্বের পরে আপনি যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারেন, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। একটু ধৈর্য ধরেন, আমি একটা মেইন একটা জায়গায় আসবো, বাট একটু টাইম দেন, ধারাবাহিকভাবে যেতে হবে। তো সাবজেক্ট আর ভার্বের পরে অবজেক্ট, যেটা মানে এক্সটেনশনের এই পার্টটা, এটা অটোমেটিক্যালি চলে আসে আপনি যদি ভার্বটা বসাতে পারেন সঠিকভাবে। যেমন আমি খাই, কি খাই, এটা সিচুয়েশন অনুযায়ী হয়ে যায়। আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান আপনি বসান এখানে। সো আই ট্রাইস, তা আমি ভাত খাই, দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। দেখেন, উই প্লে, আমরা খেলি। কি খেলি? আপনি ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, দাবা খেলেন, লুডো খেলেন, সেটা বসান। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। ইউ ডু, ইউ ডু দ্য ওয়ার্ক। দেখেন, একটু বোঝার ট্রাই করেন। হি ড্রাইভস, আঁকার, সে একটা গাড়ি চালায়। শি ড্রস, সে আঁকে। মানুষ আঁকে কি? ছবি আঁকে। শি ড্রস আ পিকচার। অর্থাৎ আপনি যদি সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারেন, আবারও বলছি, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। তারা যায়, কোথায় যায়? দে গো টু স্কুল। রহিম স্পিক্স ইন ইংলিশ, রহিম ইংরেজিতে কথা বলে। এরকম ভাবে আমরা এক একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করি। কিভাবে? ইংলিশের সেন্টেন্স গুলো কিভাবে হয়? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু দেখেন, আপনি যদি এই সেন্টেন্সটা বাংলায় ট্রান্সলেশন করেন, ফর এক্সাম্পল, আমি ভাত খাই, অর্থাৎ বাংলায় যখন আপনি বলছেন আমি, আইয়ের সোজা আমি থাকছে, পরে আমার ভাত আসতেছে, এবং এই খাই, খাওয়া কথাটা কিন্তু বাংলায় আমার লাস্টে যায়। তো এটা আমি আবারও বলছি, এটা মনে রাখবেন, ইংলিশে যখন সেন্টেন্স তৈরি করব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। বাট বাংলা সেন্টেন্স গুলো কিন্তু সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব হয়। কারণ আমরা বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেশন করি বেশিরভাগ ক্ষেত্রে, প্রাইমারি লেভেলে এটা করে থাকি, ইংলিশে কথা বলতে গেলে বা কোনো কিছু লিখতে গেলে। বাট সেটা করার ক্ষেত্রে আমার এটা সবসময় মনে রাখতে হবে যে ইংলিশ সেন্টেন্স মানে আমার সাবজেক্টের পরেই ভার্বটাকে নিয়ে আসতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমি পরে আরো কথা বলবো, আপনাদেরকে আমি দেখাবো। বাট তার আগে এই যে জায়গাটাতে আমি ফোকাস করছি, এটা একটু ভালোভাবে বোঝেন। দেখেন, এরপর যে বিষয়টা আমাদের আসে, সেটা হচ্ছে এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, এগুলো সবই কিন্তু কমপ্লিট সেন্টেন্স। কিন্তু আমরা অনেকে বিভিন্ন জায়গা থেকে এইভাবে সেন্টেন্স প্র্যাকটিস করি, করি না? আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, উই প্লে ফুটবল, ইউ ডু দ্য ওয়ার্ক, হি ড্রাইভস আ কার, শি ড্রস আ পিকচার। এরকম সেন্টেন্স আমরা প্র্যাকটিস করি অ্যাজ ইউজুয়াল সব জায়গায়। কিন্তু
আমরা কি একটা সেন্টেন্সকে এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ রাখবো? একটা সেন্টেন্সকে কি আমরা বড় করতে পারি না, লং করতে পারি না? আমরা যখন ইংলিশে কথা বলতে যাই, প্রেজেন্টেশন দিতে যাই, এরকম ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যাই, বাড়াতে পারি না সেন্টেন্সকে, সেন্টেন্সের ভিতরে এক্সট্রা ইনফরমেশন আনতে পারি না, একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারি না। সেইটা কিভাবে করতে হয় জানেন? যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ দুর্বল বা যারা স্পিকিং এ এই ছোট ছোট কথা বলে থেমে যান, সেন্টেন্সকে বাড়াতে পারেন না, এইটা কিভাবে বাড়াতে হয় সেটা আমি আপনাদেরকে একটু বলবো। একটু ধারাবাহিকভাবে বা একটু ডিটেলসে আমি এই বিষয়টা আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে আপনি লং ইংলিশ সেন্টেন্সে পরিণত করবেন। সেটা করার কিছু ওয়ে আছে। সেই ওয়েটা কি, আমি যদি আগে সেটা একটু আপনাদেরকে বলি। মেইন যে বিষয়টার উপর আমাদের ফোকাস করতে হয় বা মেইন যে বিষয়টা আমাদের এটার জন্য জানতে হয়, সেটা হচ্ছে এই যে ভার্বটা দেখছেন, ইট, এই প্লে, এই যে ডু, এই ভার্ব গুলোকে কোশ্চেন করতে হয় ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা। কিভাবে? এই দেখেন, আমি এই জায়গাটাতে আরেকটা জিনিস লিখছি, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। এই অ্যাডভার্বিয়াল জিনিসটা কি জানেন? কোনো সেন্টেন্সের ভার্বকে আপনি যদি, কথাটা বোঝেন, কোনো সেন্টেন্সের ভার্বকে আপনি যদি হাউ, কথাটা একটু বুঝবেন, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, এই ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করেন, সেটাকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব পাওয়া যায়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়, এবং এই অ্যাডভার্বের ব্যবহার করে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং ইংলিশ সেন্টেন্সে পরিণত করা যায় অ্যাডভার্বের ব্যবহার করে। কিভাবে দেখেন, বোঝার ট্রাই করেন। আমি ভাত খাই, এবার এই খাওয়াটাকে আপনি প্রশ্ন করেন, হাউ ডু আই ইট রাইস? আমি যদি বলি আমি খুবই স্লোলি বা খুবই ধীরে সুস্থে ভাত খাই, তাহলে আই ইট রাইস, আই ক্যান সে আই ইট রাইস ভেরি স্লোলি। আমি খুব স্লোলি ভাত খাই। এবার আপনি যে স্লোলি ভাত খান, আপনি কোথায় ভাত খান, ওয়ার দিয়ে প্রশ্ন করেন, ওয়ার ডু ইউ ইট রাইস? আমি যদি বলি আমি আমার রুমে বসে ভাত খাই, দেখেন, আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট মাই রুম। আমি আমার রুমে খাই। দেখেন আমার সেন্টেন্স কিন্তু বড় হচ্ছে। সেন্টেন্স কতটুকু ছিল? রাইসের ওইখানেই ফুল স্টপ ছিল। আমরা সারা জীবনে এতটুকুই শিখে আসি। বাট কিভাবে একটা সেন্টেন্সের ভিতরে এক্সট্রা ইনফরমেশন যুক্ত করতে হয় কারেক্ট ওয়ার্ডার মেনটেন করে, সেইটার কথা আমি আপনাদেরকে বলছি। আবার আপনি প্রশ্ন করেন, হোয়েন ডু ইউ ইট রাইস? আপনি কখন খান? হোয়েন দিয়ে প্রশ্ন করেন। আমি দিনে 3 বার ভাত খাই, আমি যদি এটা বলি, সো আই ক্যান সে দ্যাট যে আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট মাই রুম। কি বলতে পারি এরপর? খেয়াল করেন কিভাবে একটা সেন্টেন্স বড় হয়। দেখেন, 3 টাইমস, 3 টাইমস, টাইমস মানে বার, আর ডে। আমি একটা দিনে, আমি একদিনে 3 বার ভাত খাই। আপনি যে ভাত খান, আপনি কেন ভাত খান? এই হোয়াই দিয়ে প্রশ্ন করেন। আপনি যে ভাত খান বলছেন, ঠিক আছে, কেন খান? আমি আমার শরীরে শক্তি যোগানোর জন্য ভাত খাই। সো এইটা আপনি বলতে পারেন যে পাওয়ার জন্য। টু গেট, গেট মানে পাওয়ার, টু গেট মানে পেতে। অর্থাৎ পড়তে, বলতে, লিখতে, চলতে, এরকম কথা বলতে গেলে আমার টু প্লাস ভি ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়, যেটাকে বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ, টু প্লাস ভি ওয়ান, কোনো কিছু করতে, বলতে, লিখতে, চলতে, দিতে, নিতে, এরকম ব্যবহার করতে হয়। টু গেট, কি বলতে পারি? এনার্জি ইন মাই বডি, এনার্জি ইন মাই বডি। তাহলে কি লিখলাম? দেখেন আমার সেন্টেন্সটা কতটুকু ছিল, জাস্ট রাইসের এইখানেই ফুল স্টপ ছিল, বাট সেইখান থেকে একটা সেন্টেন্সকে আমি কত বড় করলাম। ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার সব থেকে বড় ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি বা কৌশল হচ্ছে এটা। কি লিখলাম? আই রাইজ ভেরি স্লোলি অ্যাট মাই রুম 3 টাইমস আ ডে টু গেট এনার্জি ইন মাই বডি। সো এই জায়গাটাতে দেখেন, এই টু গেট না বলে এই জায়গাটাতে আমরা এইভাবে বলতে পারি যে ফর গেটিং। অর্থাৎ ফর যদি ব্যবহার করেন তাহলে গেটের সাথে আইএনজি বসাতে হয়। আমার প্রেপোজিশনের পর ভার্ব থাকলে তার সাথে আইএনজি বসাতে হয় টু বাদে। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, যেটাকে ইনফিনিটিভ বলা হয়, টু প্লাস বিয়ন। অর্থাৎ টু গেট মানে পেতে, ফর গেটিং পাওয়ার জন্য, এরকম একটা অর্থ দেয়। যে কোনো একটা বললেই হবে। তো কি বলছি আমি, খেয়াল করেন, এই যে ভেরি স্লোলি, এই যে জিনিসটা লিখলাম, ভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করে আমি এটা পেয়েছি। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাট মাই রুম, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। হ্যাঁ, ভার্বকে ওয়্যার দ্বারা প্রশ্ন করে পাওয়া যায়। এই যে 3 টাইমস আ ডে, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। ভার্বকে ওয়েন দ্বারা প্রশ্ন করে এটা পাওয়া যায়। ফর গেটিং এনার্জি ইন মাই বডি, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন, ওয়াই হ্যাপেন, কেন ঘটে, ভার্বকে ওয়াই দ্বারা প্রশ্ন করে এটা পাওয়া যায়। এরপর দেখেন, উই প্লে ফুটবল। যে কোনো সেন্টেন্সকে আপনি, যে কোনো সেন্টেন্সের ভার্বকে আপনি এইভাবে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করলে একটা সেন্টেন্স বড় হতে থাকে, একটা সেন্টেন্স লং হতে থাকে, একটা সেন্টেন্সের ভিতর এক্সট্রা ইনফরমেশন আসতে থাকে।
উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। আপনি কখন ফুটবল খেলেন? ফর এক্সাম্পল, উই প্লে ফুটবল। আপনি কিভাবে খেলেন? আমি খুবই ভদ্রতার সাথে খেলি, আমি খেলার মাঠে মারামারি করি না, ফাউল করি না। আমি যদি বলি উই প্লে ফুটবল পলাইটলি, হ্যাঁ, উই প্লে ফুটবল পলাইটলি। হ্যাঁ, এবার আপনি কোথায় ফুটবল খেলেন? আমরা মাঠে ফুটবল খেলি। জাস্ট ইউ ক্যান সে দ্যাট ইন দ্য ফিল্ড, উই প্লে ফুটবল পলাইটলি ইন দ্য ফিল্ড। হ্যাঁ, এরপর আপনি যে ফুটবল খেলেন, আপনি কখন ফুটবল খেলেন? ওয়েন ডু ইউ প্লে ফুটবল? আমি বিকাল বেলায় ফুটবল খেলি। জাস্ট আই ক্যান সে অ্যাট আফটারনুন। যদি দুইটা টাইম থাকে, ছোট টাইমকে আগে বসাতে হয়, যেমন আমি বিকাল 4টায় ফুটবল খেলি, তখন আবার এইভাবে লিখতে হয় যে অ্যাট 4 p.m, 4 p.m ইন দ্য আফটারনুন, অ্যাট 4 p.m ইন দ্য আফটারনুন। এবার আপনি যে বিকালে ফুটবল খেলেন, আপনি কেন খেলেন? আমি শারীরিক ব্যায়াম করার জন্য খেলি, বা আমার শরীরটাকে ফিট রাখার জন্য খেলি। ইউ ক্যান সে টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ। কি বলতে পারি? টু ডু। অথবা কি বললাম, যে এর পরিবর্তে আপনি এরকম বলতে পারেন যে ফর ডুইং, হ্যাঁ, ফিজিক্যাল এক্সারসাইজ। আমার আজকের এটা পার্ট না, এই যেটা আমি এখন দেখাচ্ছি এটা আজকে পড়ানোর টপিক না, বাট তারপরে এই সেন্টেন্স গুলো দেখা যাচ্ছে, এই জন্য আপনাদেরকে আর কি দেখালাম। তো আমি কি বলছি, যে উই প্লে ফুটবল পলাইটলি ইন দ্য ফিল্ড অ্যাট 4 p.m ইন দ্য আফটারনুন টু ডু অর ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ। তো এইভাবে যে কোনো শর্ট সেন্টেন্স, আমার সেন্টেন্সটা কতটুকু ছিল, এই ফুটবলেই কিন্তু ফুল স্টপ ছিল, কিন্তু এই স্ট্র্যাটেজিটা ফলো করে, অর্থাৎ অ্যাডভার্বের ব্যবহার করে, ভার্বকে WH ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে, যে কোনো শর্ট সেন্টেন্সকে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে ইউ ক্যান ডু ইট। আপনি যে কোনো শর্ট সেন্টেন্সকে লং ইংলিশ সেন্টেন্সে পরিণত করতে পারেন। এই পলাইটলিটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, এবং এই অ্যাডভার্ব গুলো নির্দিষ্ট একটা অর্ডার মেনটেন করে, সেটা হচ্ছে ম্যানার, প্লেস, টাইম, রিজন। ঠিক আছে? সো এই পলাইটলিটা হচ্ছে ম্যানার, এই ফিল্ড হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, ইন দ্য আফটারনুন এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাডভার্ব অফ রিজন। ভিতর থেকে শুধুমাত্র প্রেপোজিশনের একটু ব্যবহার শিখতে হয়, বাট আমার এই ফ্রি ক্লাসের ভিতরেই প্রেপোজিশনের উপর ডিটেলস ক্লাস আছে। যারা প্রেপোজিশন সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট যাদের নেই, যারা শিখতে চান, এই ফ্রি ক্লাসগুলো কন্টিনিউ করবেন, দেখবেন এর ভিতরেই আপনারা প্রেপোজিশনের উপর ডিটেলস ক্লাস পাবেন যারা করতে চান। তো যাই হোক, এইভাবে যে কোনো সেন্টেন্সকে বড় করা যায়। যারা এটা নিয়ে আরো ডিটেলসে শিখতে চান বা জানতে চান, আমি আগামীকালকের ক্লাসে আরো ডিটেলসে বলবো। আজকে আমার আরো অনেকগুলো বিষয় বলার আছে আপনাদের, তো এই জন্য আজকে আর এটা আমি দেখাচ্ছি না। শুধুমাত্র যতটুকু দেখালাম একটু বুঝে রাখেন। এই স্ট্র্যাটেজিটার উপরে আর কোনো স্ট্র্যাটেজি হতে পারে না লং ইংলিশ সেন্টেন্স তৈরি করার জন্য। একটা সিম্পল সেন্টেন্সকে এর থেকে বড় আর করা যায় না। এছাড়া আপনি সেন্টেন্সকে বড় করতে গেলে ক্লজ বা কানেক্টরের ব্যবহার করে করতে পারেন, বাট একটা সিম্পল সেন্টেন্সের ভিতরে ইনফরমেশন আনতে গেলে, বাড়াতে গেলে, এই অ্যাডভার্বের সাহায্য নিয়ে এইভাবে করতে হয়। তো যাই হোক, বাট এই যে বিষয়গুলো আমি বললাম, এইটুকু কি আপনারা বুঝতে পারছেন? যতটুকু দেখালাম অ্যাটলিস্ট এই জিনিসটা কি বুঝতে পারছেন আপনারা? এই যে জায়গাটা আমি দেখালাম, আপনারা এখানে যারা আছেন, বোঝা যায় আমার কথাগুলো? শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। আমি এই ক্লাসের রেকর্ড পাঠিয়ে দিব এবং আপনারা PDF ফাইলও পাবেন। ঠিক আছে? তো যাই হোক, এটা নিয়ে আমি নেক্সট ক্লাসে আগামীকালও 10টায় সেম টাইমে ক্লাস হবে, আমি আরো ডিটেলসে না হয় কথা বলবো, কারণ আমার আজকে আরো অনেকগুলো বিষয় দেখাতে হবে। তো সো এই রাইটিং এর বিষয়টা আমি পরে বলবো, আমি এটা একটু কেটে দেই। যতটুকু দেখালাম, আমি যেটা আপনাদের মেইনলি বলতে চাচ্ছি, অর্থাৎ আপনারা তো মেইনলি সবার মেইন যে ইচ্ছা, মনোবাসনা, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ শিখতে চায়, তাই না? অর্থাৎ আমি ইংলিশে কথা বলা শিখতে চাই। এই স্পোকেন ইংলিশ বা ইংলিশে কথা বলাটা মূলত কি, এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। মানেটা কি? মানেটা হচ্ছে, দেখেন, এটা তো আমি দেখালাম যে কিভাবে রিটেন ইংলিশ ডেভেলপ করতে হয়, বা একটা সেন্টেন্সের ভিতর কিভাবে এক্সট্রা ইনফরমেশন আনা যায়। কিন্তু আমরা যারা স্পোকেনটা ভালোভাবে শিখতে চাই, আপনাদের যাদের মেইন টার্গেট বা মেইন ফোকাস এই স্পোকেন ইংলিশের উপরে, যে আমি ইংলিশে কথা বলা শিখবো, এই কথা বলতে পারি না, কথা কেন বলতে পারি না, এইটার মেইন রিজনটা কি জানেন? সেই জায়গাটা নিয়ে আমি এখন একটু কথা বলি, স্পোকেনের জায়গাটা নিয়ে আমি একটু কথা বলি আপনাদের সামনে। সেটা হচ্ছে, দেখেন, একটু বোঝার ট্রাই করেন। সেটা হচ্ছে, এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, ভালোভাবে একটু বোঝেন। এই সেন্টেন্সে আমি যে ভার্ব গুলো ব্যবহার করছি, এই যে ইয়েলো কালার দিয়ে আমি হাইলাইট করছি, কি কি? এই যে ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, ডু মানে করা, ড্রাইভ মানে চালানো, ড্র মানে আঁকা, গো মানে যাওয়া, এই যে স্পিক মানে বলা, এগুলো হচ্ছে আমাদের ভার্ব। কথাটা একটু বুঝবেন। এই ওয়ার্ড গুলো আমাদের কি? এই ওয়ার্ড গুলো হচ্ছে আমাদের ভার্ব। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এখন
এই ভার্বগুলো যে আমি যখন এই সেন্টেন্স গুলো তৈরি করছি, এই সেন্টেন্সের বাংলা অর্থটা কেমন আসছে খুবই ভালোভাবে বোঝেন। দেখেন, আই ইট রাইস অর্থটা কি? যে আমি ভাত খাই। উই প্লে ফুটবল অর্থটা কি? আমরা ফুটবল খেলি। ইউ ডু দা ওয়ার্ক অর্থটা কি? তুমি কাজ করো। হি ড্রাইভস এ কার, এর বাংলা অর্থটা কি? সে একটা গাড়ি চালায়। শি ড্রস আ পিকচার, এর বাংলা অর্থ কি? সে একটা ছবি আঁকে। দে গো টু স্কুল অর্থ কি? তারা স্কুলে যায়। অর্থাৎ একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে। এবং যারা টেন্স বোঝেন তারা এটা দেখলে বুঝতে পারবেন যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স আমার এই জায়গাটাতে আছে। কোন টেন্সের কথা বলছি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশনটা কি? যে একটা কাজ রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, অ্যাজ ইউজুয়াল হয়, কেউ কোনো কাজ প্রতিদিন করে থাকে, তাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। কিন্তু একটা বিষয় আপনি ভেবে দেখেন, আপনি যখন ইংলিশে স্পিকিং করবেন, আপনি যখন ইংলিশে একটা সার্টেন টপিকের উপরে কথা বলবেন, কমিউনিকেশন করবেন, কারোর সঙ্গে কনভারসেশন করবেন, আপনি কিন্তু একটা স্টেবল পজিশনে কথাকে রেখে কথা বলতে পারবেন না, এগোতে পারবেন না, বাড়াতে পারবেন না। অর্থাৎ বিষয়টা কি? মনে করেন আপনি কারোর সঙ্গে কনভারসেশন করছেন বা প্র্যাকটিক্যালি কমিউনিকেট করছেন, কখনো একটা ভার্বকে একটা স্টেবল পজিশনে রেখে আপনি সেটা করতে পারবেন না। আপনাকে টাইমের বা সেন্সের বা অর্থের পরিবর্তন করতে হবে। এই টাইম, সেন্স বা অর্থের পরিবর্তন জিনিসটা মূলত কি, এটা একটু বোঝার ট্রাই করেন। এই যে বলছি যে টাইমের, অর্থের বা সেন্সের পরিবর্তন করতে হবে, এই পরিবর্তনটা হচ্ছে মূলত, দেখেন, ভার্বের ফর্মের পরিবর্তন। ভার্বের ফর্মের পরিবর্তন মানে কি? ভার্বের ফর্মের পরিবর্তন মানে হচ্ছে, একটু বোঝার ট্রাই করেন। আমি একটা শর্ট কনভারসেশন করব, ঠিক আছে? সেটা হচ্ছে, এখানে আমি একটা ভার্ব লিখলাম ইট। এই ইট মানে কি? আমরা সবাই জানি যে ইট মানে খাওয়া। এখন এই আমি দুইটা ব্যক্তির ভিতরে একটা কনভারসেশন তৈরি করব। সেটা হচ্ছে, মনে করেন এ আর বি। এ একজন ব্যক্তি, আরেকজন ব্যক্তি হচ্ছে আমার বি। এই দুইজনের ভিতরে আমি একটা জাস্ট একটা স্যাম্পল কনভারসেশন তৈরি করব। কার ভিতরে বললাম? এ এবং বি, এই দুইটা মানুষের ভিতরে আমি একটা কনভারসেশন করব। এখন এ বি কে বলছে যে, তুমি কি রাতে ভাত খেয়েছো? আমার কথাটা একটু বুঝবেন। এ বি কে বলছে, কি বলছে? তুমি কি রাতে ভাত খেয়েছো? তুমি কি রাতে ভাত খেয়েছো? এখন এটার ইংলিশ কি হবে? টেন্সটা কি? যারা টেন্স বোঝেন তারা বুঝতে পারছেন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স। মনে করেন এখন আমি রাতে ক্লাস নিচ্ছি। এখন আহ আমার বাবা আমার পাশে বসে আছে, আমার আব্বু আমার পাশে বসে আছে। আমি তাকে বলছি যে, আব্বু তুমি ভাত খেয়েছো রাতে? হ্যাঁ, এই কথাটা আমি বলছি। তো এইটা কোন টেন্স বা কোন ধরনের টাইমিং এর ভিতর পড়ে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ এটা যদি আমি ইংলিশে লিখি যে, হ্যাভ ইউ, তুমি রাতে ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট? কথাটা একটু বুঝুন। সেন্টেন্সটা কোন টেন্স লিখলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট। মনে করেন আমি একজনকে এই কথাটা বললাম যে, তুমি কি রাতে খেয়েছো? কি বললাম? হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট। এবার সে আমাকে বলছে সে আমাকে বলছে যে, আমি খাইনি, আমি একটু পর খাবো। তুমি কি এখন ভাত খাচ্ছ? বি আমাকে এটা বলছে। ঠিক আছে, কি বলছেন? যে আই হ্যাভ নট ইটেন রাইস অ্যাট নাইট, আমি রাতে খাইনি, আমি পরে খাবো। ফর এক্সাম্পল, আই উইল ইট লেটার। তুমি কি এখন ভাত খাইতেছো? মনে করেন এই বি আমাকে আবার বলছে, এ এবং বি দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। এখন বি আমাকে আবার বলছে কি, যে তুমি কি এখন খাইতেছো? অর্থাৎ এটার ইংলিশ আমার কি হতে পারে? যে আর ইউ ইটিং নাও, আই মিন আর ইউ ইটিং রাইস নাও, তুমি কি এখন ভাত খাচ্ছো? এবার এ আবার উত্তর দিচ্ছে যে, আমি এখন খাবো না, আই উইল নট ইট নাও। আমি সকালে খেয়েছিলাম, আই এট রাইস ইন দ্য মর্নিং। আমি সকালে খেয়েছিলাম, আমি এখন খাবো না। এরকম ভাবে এ একটা কথা বলছে। এখন দেখেন, আর লিখবো না, লিখতে গেলে সময় চলে যাবে। এখন দেখেন, এই যে এ এবং বি এর ভিতরে আমি দুই তিনটা বা চারটা সেন্টেন্সের আমি একটা শর্ট কনভারসেশন তৈরি করলাম। এই জায়গাটাতে আমরা মূলত পেলাম কোন জিনিসটা?
এই জায়গাটাতে আমরা এইটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা সেন্টেন্সে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি, সেটা হচ্ছে ইট। ইট মানে কি? খাওয়া। কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। বাট এই ইট শব্দটাকে আমি কিভাবে ব্যবহার করছি দেখেন। কোথাও আমি লিখছি, কোথাও আমি লিখছি ইটেন, আবার কোথাও আমি লিখছি ইটিং, আবার কোথাও আমি লিখছি এট, আবার কোথাও আমি লিখছি এই যে উইল ইট। এই যে ইটেন, ইট, ইটিং, এট, উইল ইট, এগুলো লেখার মানে কি? এটা আমাকে বুঝতে হবে। এটা হচ্ছে আমার এই ইট ভার্বের বিভিন্ন ফর্ম, যেটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ ভার্বের ফর্মের এই পরিবর্তন আমাকে বুঝতে হবে। ভার্বের ফর্মের এই পরিবর্তন আমাদের শিখতে হবে। কেন শিখতে হবে জানেন? এর মেইন রিজন হচ্ছে, আমরা মনে করি কি, আপনি একটা মানুষের সঙ্গে ইংলিশে কথা বলবেন, বোঝেন, একটু কনভারসেশন করবেন, কমিউনিকেশন করবেন। আপনাকে বলতে হবে যে তুমি কি এখন ফুটবল খেলতে গিয়েছিলে? না আমি যাইনি, আমি তো একটু পরে যাব। না আমি এখন যাচ্ছি, আমি তো সকাল থেকেই খেলতেছি, আমি ফুটবল খেলতে থাকবো। এই যে খেলা, পেলে মানে খেলা, বাট এই খেলা কথাটাকে আমার কিন্তু বিভিন্ন ওয়েতে, বিভিন্ন টাইমে, বিভিন্ন ভাবে, বিভিন্ন সেন্সে বলার প্রয়োজন হচ্ছে বা বলতে হচ্ছে, যখন আমি একটা মানুষের সঙ্গে ইংলিশে কমিউনিকেট করছি। আমি কখনো একটা স্টেবল পজিশন, অর্থাৎ পেলেটাকে পেলে রেখে কখনো কথা বলতে পারছি না। তো যখন এই টাইমের পরিবর্তন করতে হয় বা সেন্সের পরিবর্তন করতে হয়, এই পরিবর্তনটার জন্য আমরা মূলত শিখি কোন জিনিসটা? আমরা মূলত টেন্স শিখি। আমরা মনে করি কি, যে আমি যদি টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখি তাহলে হয়তো এই কথাগুলো বলতে পারবো। কি, এই যে আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস। আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। এগুলো হচ্ছে টেন্স। মানে এই টাইমের পরিবর্তন বা কালের পরিবর্তন বা সেন্সের পরিবর্তন, এই পরিবর্তনটা করার জন্য আমাদের টেন্স শেখা লাগে। এখন আমরা অনেকে টেন্সের স্ট্রাকচার বুঝি না। এই টেন্সটা মূলত কি, টেন্সের স্ট্রাকচারটা মূলত কি, এই জিনিসটা কি আমরা বুঝি? কথাগুলো একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। দেখেন, টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এই যেটা আমি বললাম না, যে কনজুগেশন অফ ভার্ব, টেন্সের স্ট্রাকচারটা মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। ভার্বের ফর্মের চেঞ্জ মানে এক একটা ভার্বের এক এক ধরনের ফর্ম বসে এক একটা টেন্সের স্ট্রাকচার তৈরি হয়। কেউ কি বোঝেন কথাটা কি? এক একটা ভার্বের এক একটা ফর্ম বসে এক এক ধরনের টেন্সের স্ট্রাকচার তৈরি হয়, এবং সেইটার উপর ডিপেন্ড করে কথার টাইমের পরিবর্তন হয়। অর্থাৎ আমি যদি আপনাকে টেন্স নিয়ে একটু বলি, দেখেন টেন্সটা মূলত কি, আহ কোথায় পাওয়া যায় দেখি একটু, টেন্সটা পাই কিনা। একটা মিনিট একটু ওয়েট করেন প্লিজ। আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ, জাস্ট ওয়েট এ মিনিট, আমি একটু দেখাই। দেখেন, আমি যদি টেন্সের স্ট্রাকচারে কথা বলি, আমরা জানি যে ইংলিশে তিন প্রকার টেন্স আছে: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এগুলো আপনারা কিন্তু সবাই জানেন। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তিন প্রকার টেন্স আছে, এবং এই তিনটা টেন্সে আবার চারটা করে ভাগ আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার হচ্ছে তিনে চারে 12টা। এই 12টা টেন্সের স্ট্রাকচার যদি আপনি জানেন, 12টা টেন্সের স্ট্রাকচার সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে কি হবে? তাহলে আপনি 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। 12 ধরনের সেন্টেন্স করতে পারবেন মানে কি, একটা কথাকে 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন। এই যে আমার টেন্সের বিভিন্ন স্ট্রাকচার দেখেন এখানে দেওয়া আছে। কি লেখা আছে একটু খেয়াল করেন তো। সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট, এটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আই প্লে ফুটবল, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ টেন্সটা মূলত কি, দেখেন প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে দেখেন সাবজেক্ট 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 লেখা, লাস্টে আমার অবজেক্ট লেখা। আমার পরিবর্তনটা মূলত কোথায়? পরিবর্তনটা হচ্ছে ভিতরে ভার্বের ফর্মে। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। আই অ্যাম প্লেইং ফুটবল, আমি খেলতেছি। আবার আই হ্যাভ প্লেড ফুটবল, আমি খেলেছি। অর্থাৎ সাবজেক্ট সাবজেক্টের জায়গায় আছে,
অবজেক্ট অবজেক্টের জায়গায় আছে। আমার পরিবর্তনটা মূলত কোথায় হয়? ইংলিশে আমি কথা বলতে পারি না কেন? ইনস্ট্যান্টলি যে কথাটা আমি বাংলায় ভাবতেছি, যেটা আমি ইংলিশে কনভার্ট করতে চাচ্ছি, যেটা আমি ইংলিশে বলতে যাচ্ছি, সেটা আমি ধরতে পারতেছি না কোন কোন টাইমে আছে। এবং আপনি যদি টাইমটা ধরতেও পারেন, টেন্স যদি জানাও থাকে, বাট ভার্বের ফর্ম না জানার কারণে আপনি ইংলিশে কথা বলতে পারেন না। এটা হচ্ছে সব থেকে প্রধান কজ বা মেইন রিজন। ভার্বের ফর্ম না জানার কারণে মানে কি? মনে করেন আমি যদি আপনাকে একটা কথা বলি যে সে একটা গাড়ি চালিয়েছিল, বলেন তো এই সেন্টেন্সটার ইংলিশ কি? এখন আপনি টেন্স জানেন, চালিয়েছিল, ল বা লাম ডেফিনেশন এইভাবে জানেন, কোন সেন্টেন্সে ল লাম এগুলো থাকলে পাস্ট টেন্স হয়। তাহলে পাস্ট টেন্সের স্ট্রাকচার কি? যে সাবজেক্ট প্লাস ভার্ব টু, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে পাস্ট টেন্সের স্ট্রাকচার। এখন আমার ভার্বটা কি? চালানো। চালানো ইংরেজি কি? ড্রাইভ। কথাটা একটু বোঝেন, চালানো ইংরেজি কি? DRIV, ড্রাইভ। তাহলে সে একটা গাড়ি চালিয়েছিল, এটার ইংলিশ কি হবে? এখন আপনি যদি এই জিনিসটা না জানেন যে ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ বা ড্রাইভ ভার্বের পাস্ট ফর্মটা কি, এইটা যদি আপনি না জানেন, আপনার কি টেন্স শিখে কোনো লাভ হবে? বা ওই বাংলা কথাটার ইংলিশ কি আপনি বলতে পারবেন? যে সে একটা গাড়ি চালিয়েছিল, কি বললাম? সে একটা গাড়ি চালিয়েছিল, ইংলিশ কি? এখন আপনি জানেন না যে এই ড্রাইভ ভার্বের পাস্ট ফর্মটা কি, তাহলে টেন্সের স্ট্রাকচার জেনে কি কোনো লাভ হবে? আমরা এই স্ট্রাকচার শিখতে অভ্যস্ত, হাজার হাজার স্ট্রাকচার শিখি পড়ি, বাট স্ট্রাকচার গুলো মূলত কি জানেন? প্রত্যেকটা স্ট্রাকচার আপনি যাই শিখতে চান না কেন, সেখানে আপনি দেখবেন ভার্বের ফর্মের পরিবর্তন। সো আই ড্রোভ এ কার, আমি একটা গাড়ি চালিয়েছিলাম, এইটা আমার হয়। অর্থাৎ আমার কথা মনে রাখবেন, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সের ভার্ব পাঁচটা ফর্মে বিভক্ত। V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 বা ভার্বের পাস্ট ফর্ম, V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 ভার্বের প্রোগ্রেসিভ ফর্ম, V5 ভার্বের থার্ড পারসন ফর্ম। এই যে ইট মানে খাওয়া, এই ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটিং, এর থার্ড পারসন ফর্ম হচ্ছে ইটস। এই V4 V5 আমাদের আমাদের সাবকন্টিনেন্টের গ্রামার বইগুলোতে থাকে না। এর কারণ হচ্ছে আমরা এটা টেন্সের স্ট্রাকচারের সাথে পড়তে অভ্যস্ত, যে কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি বসে, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। এই V5 কে বলা হয় ভার্বের থার্ড পারসন ফর্ম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসে। টোটাল ভার্বের ফর্ম কিন্তু এই পাঁচটা, বাট আমাদের বইগুলোতে তিনটা ফর্ম দেওয়া থাকে, বাকি দুটো টেন্স শিখতে শিখতে হয়ে যায়। এইভাবে এই যে ড্রাইভ মানে চালানো, এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রিভেন, এর এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রাইভিং, এর থার্ড পারসন ফর্ম হচ্ছে ড্রাইভস। এইভাবে আমি যদি বলি সিং, সিং মানে গাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে SANG, স্যাং, পাস্ট পার্টিসিপল ফর্ম SUNG, সাং, এর থার্ড পারসন ফর্ম হচ্ছে সরি প্রোগ্রেসিভ ফর্ম হচ্ছে সিঙ্গিং, এর থার্ড পারসন ফর্ম হচ্ছে সিংস। এইভাবে আমি যদি বলি রাইট, রাইট মানে কি? লেখা, এর পাস্ট ফর্ম হচ্ছে রোড, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, এর থার্ড কন্টিনিউয়াস ফর্ম হচ্ছে রাইটিং, এর থার্ড পারসন ফর্ম হচ্ছে রাইটস। প্রত্যেকটা ভার্বের এই পাঁচটা ফর্ম থাকে, এবং এক একটা ভার্বের ফর্ম এক এক ধরনের টেন্সে বসে মূলত আমাদের টাইমের পরিবর্তন হয়। এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের ইংলিশটা না শেখার, না জানার বা না পারার মেইন রিজন বা মেইন কারণ হচ্ছে আমরা এগুলো না শিখে অন্য অন্য জায়গার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি, আমরা ইংরেজি শিখতে চাই, শেখা শুরু করি। আমার পেইড কোর্সের যে স্টুডেন্ট গুলো আছে না, তাদেরকে আমি আগে ভার্বের ফর্ম লেখায় তারপর ইংরেজি শেখানো শুরু করি। এটা যদি আপনি না জানেন, এটা যদি আপনি না পারেন, আপনি কি শিখবেন বলেন? কোন স্ট্রাকচার শিখবেন? যাই শিখতে চান না কেন, সেখানে আপনার ভার্বের ফর্মের পরিবর্তন করতে হবে। তো একটা ভার্বের ফর্ম সম্পর্কে যদি আপনার কনসেপ্ট না থাকে, টেন্স শিখে কোনো লাভ হবে? মডাল ভার্ব শিখে কোনো লাভ হবে? প্যাসিভ ভয়েস শিখে কোনো লাভ হবে? লাভ হবে না। কারণ প্যাসিভ ভয়েসে ভার্বের থার্ড ফর্ম বসে। তো একটা ভার্বের থার্ড ফর্ম, রাইটের থার্ড ফর্ম যে রিটেন, এটা যদি আপনি না জানেন, আপনি প্যাসিভ ভয়েস শিখে বা ভয়েস সেন্স শিখে আপনি কি সেটা কখনো ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে পারবেন? ইংলিশটা কি শিখতে পারবেন? পারবেন না। তো এই জন্য আমি বলছি, আরেকটা কথা আমি বলি, এইখানে আপনারা অনেকেই আছেন না যারা প্রবাসী, মানে প্রবাসী বলতে আমার কথা কেউ মাইন্ড করবেন না, মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে অনেকেই থাকেন, সৌদি, ওমান, কুয়েত, কাতার, যারা ওয়ার্ক ভিসায় গেছেন, যারা লেখাপড়া তেমন জানেন না, 8 পাস 9 পাস বা SSC HSC পাস, অনেকেই আমার কাছে তো মেসেজ দেয়, রিকোয়েস্ট করে যে স্যার আমি
বাংলায় তো কথা বলতে পারি, ইংরেজি তো একটা ভাষা, তো একটা ভাষার মতো করে কি আমি কথা বলতে পারবো না? কিন্তু আমি মোটে লেখাপড়া জানি না, আমি 8 পাস 9 পাস, আমি কোনো ওয়ার্ড মিনিংও জানি না, রিডিংও তেমন পড়তে পারি না, তাহলে আমি কি প্র্যাকটিক্যাল ওয়েতে বাংলার মতো করে ইংলিশে কথা বলতে পারবো? এখন আমার তো অন্য দেশের মানুষের সঙ্গে কমিউনিকেট করতে হয় এই জায়গাটাতে। তো যারা এই প্রবলেমগুলো ফেস করেন, যারা মনে করেন আমি একদমই ভোকাবুলারি জানি না, আমি রিডিং পড়তে পারি না, আমি ইংলিশ শিখতে পারবো কিনা, ইংলিশে কথা বলতে পারবো কিনা, আপনিও পারবেন। কিভাবে জানেন? যারা ভোকাবুলারিতে দুর্বল, যারা যারা মনে করেন যে ভোকাবুলারি না পারার কারণে, ভোকাবুলারি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে হয়তো আমি ইংলিশে দুর্বলতা ফেস করতেছি। এই ভোকাবুলারি বলতে কোন ভোকাবুলারি গুলো শেখা আগে জানেন? সেটা হচ্ছে ভার্বের ভোকাবুলারি। কেন ভার্বের ভোকাবুলারি? কারণ একটা সেন্টেন্সের সাবজেক্ট নির্দিষ্ট একটা পজিশনে থাকে, সাবজেক্ট নির্দিষ্ট একটা সার্কেলে থাকে, এর বাইরে আর সাবজেক্ট হবে না। আপনি ইংলিশে কথা বলতে গেলে হয় আপনি বলবেন, না হলে অন্য কেউ বলবে, অর্থাৎ আই উই ইউ হি সি দে, এরাই আপনার সাবজেক্ট, এর বাইরে কোনো কিছু না। আর যে অবজেক্টটা আছে, আপনি যদি সাবজেক্টের পরে ভার্বটাকে বসাতে পারেন, তাহলে অবজেক্ট আপনার অটোমেটিক্যালি চলে আসবে একটা সেন্টেন্সে। কিন্তু আপনি যদি ভার্ব সম্পর্কে কনসেপ্ট না রাখেন, ভার্বের ভোকাবুলারি যদি আপনি না জানেন, তাহলে আপনি কখনো ইংলিশে কথা বলতে পারবেন না। অর্থাৎ ভোকাবুলারি বলতে ভার্ব জানা লাগে। আমার এইখানে দেখেন, এইখানে আমার 200টা ভোকাবুলারি আছে। এই যে জায়গাটা খেয়াল করেন, এইখানে এই যে এই ভোকাবুলারি গুলো আবার দুই ভাবে হয়, একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, যে ভার্বের দুইটা বা তিনটা ফর্ম সেম থাকে তাকে রেগুলার বা উইক ভার্ব বলে। আর যে ভার্বের দুইটা বা তিনটা ফর্ম ডিফারেন্ট বা আলাদা থাকে, একটু কঠিন, সেটাকে ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলে। এই যে ভার্বগুলো দেখছেন না, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার যদি অ্যাটলিস্ট এই 200টা ভার্ব সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকে, অর্থাৎ এই 200টা ভার্বের বাংলা অর্থ এবং তিনটা ফর্ম, ফর্ম অবশ্যই জানা লাগবে, মাস্ট জানা লাগবে। কারণ আপনি ইংলিশে যাই শিখতে চান না কেন, যে স্ট্রাকচার, যে রুলস, যেভাবেই কথা বলা শেখেন, সেখানে আপনার ভার্বের ফর্মের পরিবর্তন করেই কথার মুড চেঞ্জ হয়, অর্থাৎ কথার টাইমের চেঞ্জ হয়। আমরা কথা বলতে পারি না কারণ আমরা প্র্যাকটিক্যালি কথা বলতে গেলে বিভিন্ন টাইমে কথা বলতে হয়, এই টাইমটা আমরা ইনস্ট্যান্টলি মুখের উপর আনতে পারি না, ভার্বের ফর্মকে পরিবর্তন করতে না পারার কারণে, শুধু স্ট্রাকচার শিখে রেখে দিই। কিন্তু আপনার যদি এই যে 200টা ভার্ব আমি এখানে দেখাচ্ছি না আমার এই ফাইলটাতে, এগুলো বাছাইকৃত ভার্ব, মোস্ট ইউজফুল ভার্ব, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় হর হামেশা বা অ্যাজ ইউজুয়াল রেগুলার ওয়েতে প্রতিদিন ব্যবহার করে থাকি, বাট ইংলিশে এদের প্রপার অর্থ না জানার কারণে, ফর্ম না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। আপনি এই 200টা ভার্ব পড়ে রাখবেন, আমি পাঠিয়ে দিব, আপনারা যারা ফ্রি ক্লাস করেছেন আপনাদেরই পাঠিয়ে দিব পিডিএফ ফাইল। এই 200টা ভার্ব পড়ার পরে জাস্ট 4টা স্ট্রাকচার সম্পর্কে আপনার একটু কনসেপ্ট রাখতে হবে। এটা হচ্ছে টেন্স, মডাল, সেমি মডাল এবং প্যাসিভ ভয়েস। এতগুলো কেন জানা লাগে? কারণ কি জানেন? কারণ টেন্স শিখে আমরা আবার আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি না। মানে বিষয়টাকে আমি একটু খুলে বলি আপনাদের, দেখেন, আর একটু ধৈর্য ধরেন, আর একটু থাকেন, দেখবেন আপনারা অনেক কিছু নিতে পারবেন এই জায়গাটা থেকে। যেগুলো বলছি, যে বিষয়গুলো বলছি খুবই ইম্পর্টেন্ট। দেখেন, এই যে আমি একটা সেন্টেন্স এখানে লিখছি যে হি ড্রাইভস এ কার, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? যে সে একটা গাড়ি চালায়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। দেখেন, আমি যদি ফর্মের পরিবর্তন করি, তাহলেই কিন্তু আমার কথার পরিবর্তন হয়। আর ইংলিশে কথা বলতে গেলে বিভিন্ন ওয়েতে বিভিন্ন টাইমে কথা বলতে হয়, অর্থাৎ কথার পরিবর্তনটা শিখতে হয়। তো কথার পরিবর্তনটা হয় কিভাবে? ভার্বের ফর্মের পরিবর্তন করে। যেমন দেখেন, আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, কি বলছিলাম যেন? হি ড্রোভ এ কার। এখন আপনি যদি বলেন সে একটা গাড়ি চালাবে, ইংলিশ কি? হি উইল ড্রাইভ এ কার। অর্থাৎ সাবজেক্ট সাবজেক্টের জায়গায় আছে, অবজেক্ট অবজেক্টের জায়গায় আছে, পরিবর্তনটা কোথায় হচ্ছে? পরিবর্তন কিন্তু ভার্বের ফর্মে। আমি যদি বলি সে একটা গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং এ কার। আমি যদি বলি সে একটা গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং এ কার, TRIVING। আমি যদি বলি সে একটা গাড়ি, সরি এখানে হচ্ছে ওয়াজ, হি ওয়াজ ড্রাইভিং আ কার। আমি যদি বলি সে একটা গাড়ি চালাতে থাকবে, আমার কথাগুলো একটু বোঝেন। আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে সে একটা গাড়ি চালাতে থাকবে, তখন আমাকে লিখতে হবে হি উইল বি ড্রাইভিং আ কার। আমি যদি বলি যে সে একটা গাড়ি চালিয়েছে, তখন আমার ইংলিশটা কি হবে? হি হ্যাজ ড্রিভেন এ কার। এই যে আমি লিখলাম, এখানে কিন্তু আমি এই যে 7টা স্ল্যাশ দিলাম, অর্থাৎ এই অবলিক দিয়ে দিয়ে লিখলাম, এখানে কিন্তু আমার 7 ধরনের টাইম আমার প্রকাশ পেয়ে গেল। এইভাবে আপনি যদি টেন্স জানেন, সর্বোচ্চ 12টা সেন্টেন্স তৈরি করতে পারবেন। 12টা সেন্টেন্স মানে একটা কথাকে, একটা ভার্বকে 12 দিকে, 12টা ওয়েতে, 12টা টাইমে, 12টা ফর্মে আপনি নিতে পারবেন বা বলতে পারবেন, যেটা আপনার দরকার ইংলিশে কথা বলার জন্য। আপনি এখানে যদি বলেন হি হ্যাড ড্রিভেন এ কার, হ্যাঁ, হ্যাড ড্রিভেন,
এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। আপনি যদি বলেন হি হ্যাজ বিন বা হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, আমি আর লিখলাম না, এখানে আরো অনেকগুলো লেখা যায়, বাট ওগুলোর ব্যবহার এরকম স্পোকেনে হয় না সব টেন্সের। আমি আমি যদি বলি হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়ে থাকবে। হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং অর ফর 4 আওয়ার্স, সে 4 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছে, পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম ভাবে হয়। হ্যাঁ, মানে সাবজেক্ট কিন্তু হি, অবজেক্ট কিন্তু এ কার, পরিবর্তনটা কোথায়? ভিতরে ভার্বের ফর্মে। ভার্বের সাথে এস ইএস যুক্ত হচ্ছে, ডি ইডি টিএন আইএনজি, এরকম বিভিন্ন ফর্মেট যুক্ত হয়ে মূলত আমার কথার পরিবর্তনটা হচ্ছে। তো এইগুলো আমরা পাবো কিভাবে? টেন্সের স্ট্রাকচার মেনটেন করে, ভার্বের ফরম্যাট চেঞ্জ করে কথার পরিবর্তনটা হয়। বাট টেন্স 3 প্রকার, কথাটা বোঝেন, প্রেজেন্ট পাস্ট ফিউচার, এবং এই 3টা টেন্সের আবার 4টা করে ভাগ আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, টোটাল 3 4 12টা। অর্থাৎ আপনি যদি টেন্স জানেন তাহলে 12টা ভার্বকে 12 ভাবে বসাতে পারবেন। অর্থাৎ একটা কথাকে, এই যে ড্রাইভ মানে চালানো, এই চালানো কথাটাকে 12 দিকে, 12টা টাইমে, 12 ভাবে নিতে পারবেন বা বলতে পারবেন। কিন্তু শুধুমাত্র এই 12টা সেন্স কি আপনার মনের ভাব প্রকাশ করার জন্য যথেষ্ট? অর্থাৎ শুধুমাত্র টেন্সের স্ট্রাকচার দিয়েই কি আপনি আপনার মনে যে কোনো কিছু, যে কোনো ভাব, যে কোনো এক্সপ্রেশন, যে কোনো থট ইংলিশে প্রকাশ করতে পারবেন? পারবেন না। অর্থাৎ শুধুমাত্র টেন্স দিয়ে সবকিছু প্রকাশ করা যায় না। শুধুমাত্র টেন্স দিয়ে সবকিছু প্রকাশ করা যায় না, এর মানেটা আবার কেমন? এর মানেটা হচ্ছে, আমার কথাটা একটু বোঝার ট্রাই করেন। এর মানেটা হচ্ছে, আমি যদি এমন একটা কথা বলি যে সে গাড়ি চালাইতো, বলেন তো কোন টেন্সে হসে, বা ইংলিশটা কি হবে? বলবেন পাস্ট টেন্স। সে গাড়ি চালাইতো, পাস্ট টেন্স না। আমি যদি বলি তার গাড়ি চালানো উচিত, কোন টেন্সে বলবেন? বা সে গাড়ি চালাতে পারতো, বা তাকে গাড়ি চালাতে হতো, বা তাকে গাড়ি চালাতে হবে, বা তার আজকে গাড়ি চালানোর কথা আছে। আপনি এটা কোন টেন্স দিয়ে বলবেন এই কথাগুলো? কোনো টেন্স দিয়ে, কোনো টেন্সের স্ট্রাকচার দিয়ে এই কথাগুলো আপনি বলতে পারবেন না। তো এর জন্য আপনার শিখতে হবে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। আমি কি বললাম, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝেন। আমি যদি বলি যে সে গাড়ি চালাইতো, বা তাকে গাড়ি চালাতে হবে, বা তার আজ গাড়ি চালানোর কথা, বা তাকে গাড়ি চালাতে হয়েছিল, সে গাড়ি চালাতে পারতো, এটা টেন্স দিয়ে, টেন্সের কোনো টাইম দিয়ে আপনি বলতে পারবেন না। তো ফর এক্সপ্রেসিং ইউর হোল থট, ফর ব্রডেন ইউর হোল সেন্স, you have to know the structure of modal and semi-modal auxiliary verb. A modal verb mainly express the possibility, probability and ability in the sentences. ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, সাপোজ টু, গোয়িং টু। এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে আপনার যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে আপনি 18 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। অর্থাৎ এই ড্রাইভ মানে যে চালানো, এই চালানো কথাটাকে আরো 18 ভাবে আপনি বলতে পারবেন। কিভাবে সেটা দেখেন, হি ক্যান ড্রাইভ আ কার। আর এই মডাল ভার্বের একটা সুবিধা হচ্ছে, মডাল অক্সিলারি ভার্ব যেটাই হোক না কেন, ক্যান হোক, কুড হোক, মে হোক, মাইট হোক, মেইন ভার্বটা অলওয়েজ রুট ফর্ম বা বেস ফর্মে বসে। কিন্তু টেন্সের স্ট্রাকচারে কিন্তু ভার্বের ফর্মে চেঞ্জ হয়। হি ক্যান ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাইতো। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাইতো। হি ইজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা, তাকে গাড়ি চালাতে হয়। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, এগুলো বলা হয় সেমি মডাল অক্সিলারি ভার্ব। তার গাড়ি চালানোর কথা আছে। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হ্যাড টু ড্রাইভ, দেখছেন, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি মাইট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতেও পারতো। হি ডেয়ার টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালানোর সাহস দেখায়। সো এইভাবে দেখেন, আর লিখে পারতেছি না, খেয়াল করেন আমার এই জায়গাটাতে সাবজেক্ট কিন্তু হি, সাবজেক্টটা কি? হি, অবজেক্ট কিন্তু এ কার। পরিবর্তনটা কোথায় দেখেন? ভিতরে। এই ড্রাইভ মানে চালানো, এই চালানো কথাটাকে কত ভাবে, কতগুলো ওয়েতে, কতগুলো মুডে আমি চেঞ্জ করলাম। এই চেঞ্জিংটা আমরা পারি না বলেই কিন্তু ইংলিশে কথা বলতে পারি না। তার মানেটা কি জানেন? অ্যাকচুয়ালি মেইন জিনিসটা টোটালি কি দাঁড়ায়, সেটা হচ্ছে এই 12টা টেন্সের স্ট্রাকচার প্লাস 18টা মডাল এবং সেমি মডাল ভার্বের স্ট্রাকচার। 12 প্লাস 18 টোটাল কয়টা হয়? 30।
এই 30টা স্ট্রাকচার সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, আপনি 30 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। 30 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন মানে কি, একটা কথাকে 30টা ওয়েতে, 30 দিকে, 30 ভাবে নিতে পারবেন বা বলতে পারবেন। কি জানলে? টেন্স, মডাল এবং সেমি মডাল। টেন্সের 12টা স্ট্রাকচার আছে, বাট এই 12টা স্ট্রাকচার দিয়ে আমি যেটা প্রকাশ করতে চাচ্ছি, বাংলায় যেটা বলতে চাচ্ছি, আমার মনের সম্পূর্ণ ভাবটা আমি প্রকাশ করতে পারি না। এর জন্য আমাকে মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার শিখতে হয়। তাহলে কি হবে? হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু ট্রান্সলেট ইট ইন ইংলিশ। বিশ্বাস করেন, অনেক জায়গায় দেখবেন ইংরেজি শেখার জন্য 66টা স্ট্রাকচার, 120টা স্ট্রাকচার, এতগুলো স্ট্রাকচার, এইগুলো শিখুন, এই এক্সপ্রেশন শিখুন, আপনি পারবেন। নাথিং, কোনো কিছুই লাগে না। বিশ্বাস করেন, 12টা টেন্স, 18টা মডেল, সেমি মডেলের ব্যবহার আপনি শেখেন। আর এই যেটা বললাম, এই আমি যে 200টা ভার্ব দিলাম, এই 200টা ভার্বের বাংলা অর্থ এবং 3টা ফর্ম, ভার্বের ফর্ম শেখা লাগবে। কারণ আপনি যে স্ট্রাকচারই শিখতে যান না কেন, ভার্বের ফর্ম লাগে। সেই ভার্বের ফর্ম আপনি শেখেন। আপনার যে কোনো কথা যদি এর বাইরে আর কোনো কিছু দিয়ে প্রকাশ করা লাগে, তখন আপনি বলবেন। সবগুলো সেন্সই এইটাকে মেনটেন করেই পড়তে হয়। আমার কথা কি কেউ বুঝতে পারছেন? একটা কথাকে কতগুলো ওয়েতে, কতগুলো টাইমে, কত ভাবে বলতে পারি, আমি কি বোঝাতে পারছি আপনাদের? বোঝা যায় আমার কথাগুলো? Yes, হ্যাঁ? sir. Yes, sir. আচ্ছা, এরপরে আমি আপনাদের আরেকটা বিষয় একটু দেখাবো, একটু ওয়েট করেন। এরপরে আমি আরেকটা বিষয় আপনাদেরকে একটু দেখাবো, সেটা হচ্ছে, তাহলে আমি কি বললাম, আমার কি কি জানা লাগবে? 1 নাম্বার পয়েন্ট বলছি যে এই কনজুগেশন অফ ভার্ব, বা এই যে ফরমেশন অফ ভার্ব, ভার্বের বাংলা অর্থ এবং এই ভার্বের ফর্ম আমার জানতে হবে। এরপরে আমি বলছি যে আমার টেন্স শেখা লাগবে। এরপর আমি বলছি যে মডাল অ্যান্ড সেমি মডাল, ভার্বের ব্যবহার শেখা লাগবে। যারা ফ্রি ক্লাস করবেন, এই ফ্রি ক্লাসগুলোর ভিতরে আমি এসব বিষয়টা কভার করে দিব আপনাদের। আরেকটা বিষয় হচ্ছে প্যাসিভ ভয়েস। এই প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার শিখতে হয়। এই জিনিসটাকে আমি একটা এক কথায় বলি, আমি প্যাসিভের উপর ডিটেলসে ক্লাস নিব। এইটা শেষ করে আমি ওই জায়গাটাতে আপনাদের আসতেছি যে ইংলিশে যারা প্রেজেন্টেশন দিতে পারেন না, যারা কথা বলতে পারেন না, যারা স্পিকিং করতে পারেন না, সার্টেইন টপিকের উপর কিভাবে স্পিকিং করতে হয়। আপনারা যারা এই যে জিনিসগুলো এতক্ষণ দেখালাম, যারা এগুলো বোঝেন, মনে করেন যে আমি মোটামুটি গ্রামার বুঝি বা জানি, টেন্স পারি, বাট আমি ভালোভাবে কথা বলতে পারি না, কথা কিভাবে বলতে হয় সেটা আমি দেখাবো। বাট এটা আমি আগে একটু বলে রাখি, প্যাসিভ ভয়েসটা কতটা ইম্পর্টেন্ট এটা একটু শোনেন। সেটা হচ্ছে উম কিভাবে বলবো, মাথায় আসে না, কত কথা তো বললাম, এর আগে অনেকগুলো ক্লাস নিলাম। দেখেন, মনে করেন আহ এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, প্র্যাকটিক্যালি বুঝাই, হ্যাঁ। এখন এই ক্লাসটা নেওয়ার আগে আমি যদি আপনাদের ইংলিশে একটা নোটিশ দেই যে আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, আমার পেইড কোর্সের স্টুডেন্টদের তো আমি ওইভাবে নোটিশ দিই, তো আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, তো কথাটা আমি ইংলিশে কিভাবে বলবো? যে আই উইল টেক ইওর ক্লাস অ্যাট 10 p.m. কথাটা একটু বোঝেন। আই উইল টেক ইওর ক্লাস অ্যাট 10 p.m. আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। এই যে কথাটা আমি বললাম, এই কথাটা আমি না বলে আমার গ্রুপে অন্য অ্যাডমিন আছে, যদি আরেকজন বলে যে আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে, কেউ আপনারা বলতে পারবেন যে এই সেন্টেন্সটার ইংলিশ কি? আমি একটা বাংলা বলছি যে আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে, এই কথাটার ইংলিশ কি? আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে, বলতে পারবেন? এনিওন ক্যান সে? আপনার Class will be taken at after PM to your class will be taken today. আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। Your class taken আচ্ছা, ভালো বলছেন, ধন্যবাদ। তো দেখেন, তো এই যে মনে করেন আমি নোটিশ না দিয়ে বা ক্লাস কে নিল বা না নিল এটা না বলে আমার আরেকটা মানুষ মেসেজ দিল যে আপনাদের ক্লাসটা আজ রাত 10টায় নেওয়া হবে, তখন ইংলিশটা আমার এরকম হয় যে ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. জাস্ট এতটুকুই, আর কিছু না। এখানে উইল টেক, উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। আর এই উইল বি প্লাস টেকেন ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। প্যাসিভ মানে কি? এই জায়গায় যে সাবজেক্ট হচ্ছে ক্লাস, সাবজেক্টটা হচ্ছে ক্লাস, ক্লাস নিজে নিজে শুরু হতে পারে না, কেউ একজন ক্লাস নেয়। তো এই যে সাবজেক্ট, কথাটা একটু বোঝার ট্রাই করেন, সমস্যা হবে না, একটু ওয়েট করেন, ঠিক হয়ে যাবে।
তো এই যে ক্লাস, এই ক্লাস নিজে নিজে হতে পারে না, কেউ একজন ক্লাস নিবে। তো এই সাবজেক্টটা নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ, এই জন্য এইটা আমার হয়েছে। অর্থাৎ জিনিসটা ঠিক কেমন দেখেন, যারা আজকে নতুন এই ক্লাসটাতে জয়েন করছেন, আপনারা তো আমাকে আগে কোনোদিন দেখেননি, আজকে নতুন দেখছেন, অনেকে আছেন না, তো অনেকে মনে করেন না যে আহ, মনে করেন গ্রুপে জয়েন করছেন করে বলতেছেন যে এটা কিসের গ্রুপ, তারপর আপনি দেখেও আসছেন, তো আপনি বলছেন যে এখানে কি ইংরেজি শেখানো হয়, কবে থেকে ক্লাস শুরু হবে, আজকে কি আমাদের ক্লাস হবে, এই কথাগুলো অনেকে ইনবক্সে মেসেজ দেন না আপনারা, দেন কিন্তু। বাট এই প্রত্যেকটা কথা কি কি বললাম, যে এই গ্রুপে কি ইংরেজি শেখানো হয়, আজকে কি ক্লাস হবে, ইংরেজি ক্লাস কখন হবে, এইভাবেই কিন্তু আপনারা কথা বলেন, কারণ আপনি তো আমাকে চেনেন না, আমাকে তো আগে দেখেননি যে কে ক্লাস নিল বা না, কে ক্লাস নিল বা না নিল এটাও আপনার দরকারও না। আপনার দরকার ল্যাঙ্গুয়েজটা শেখা, ইংরেজিটা শেখা, তাই যে শেখায় শেখা, আপনার শিখতে পারলে হলো। তাহলে আপনি আমার উপর গুরুত্ব দিচ্ছেন না, আপনি আমাকে চিনতেছেন না, আপনি চিনতেছেন কোনটা, ওই ইংরেজিটাকে। তো এই জন্য বলছেন ওই ক্লাসটাকে, যে আজকে কি ক্লাস হবে, আমাদের ক্লাস কখন শুরু হবে, এই গ্রুপে কি ইংরেজি শেখানো হয়। তাহলে এই প্রত্যেকটা কথা কিন্তু প্যাসিভ ভয়েস। আমরা নিজেরাও জানি না আমাদের ডে টু ডে লাইফের কত কথা হরহামেশা আমরা বাংলায় এই প্যাসিভ মেনটেন করে বলে থাকি, বাট এদের প্রপার স্ট্রাকচার বা সেন্স বা প্র্যাকটিস ইংলিশে না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারিনি। এই হচ্ছে মেইন কথা। অনেকে ভাবছেন না যে দেখি বারবার নোটিশ দিচ্ছে কিসের ক্লাস হয়, একটু ঢুকে দেখি, দেখি লোকটাকে, আমাকে আজকে নতুন দেখছেন, আবার অনেকে আমাকে আগে থেকে চেনেন, বাট যারা আমাকে আজকে নতুন দেখতেছেন, এর আগে ক্লাস শুরুর আগে দুপুরে যখন একটা নোটিশ দিছি, অনেকে ইনবক্সে মেসেজ দিচ্ছে যে ক্লাস কয়টার দিকে হবে, কিভাবে হবে, আহ, আহ, কখন নেওয়া হবে, এই যে কথাগুলো, এই সবগুলো কথা প্যাসিভ ভয়েস। বাট আপনি একটা সেন্টেন্স ইন ইংলিশ করার চেষ্টা করেন, দেখবেন আপনার বেঁধে যাবে যে আহ, আজকের ক্লাসটা কখন নেওয়া হবে, আজকের ইংরেজি ক্লাসটা কখন নেওয়া হবে, বা আজকের ক্লাসটা, আজকের আমাদের ক্লাসটা আজ কখন নেওয়া হবে। বলেন তো ইংলিশ কি হবে, আমাদের ক্লাসটা আজ কখন শুরু হবে বা কখন নেওয়া হবে, ইংলিশ কি হতে পারে বলতে পারেন, আমাদের ক্লাস, When our today's Our class class will be start. taken at 10 p.m. দেখছেন, when will our today's class start, When will be the today's class? start our When will be today's class? when will be এই দেখেন when will be start today's class, দেখছেন। তাহলে এই যে সমস্যাগুলো, অর্থাৎ আপনি কথা বলতে গেলে কিন্তু বেঁধে যাচ্ছে যখনই কোশ্চেন তৈরি করতে যাচ্ছেন। তাহলে দেখেন ইংলিশটা হচ্ছে এরকম যে when will our class be taken today, এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, when will our class be taken today, কখন আমাদের ক্লাসটা নেওয়া হবে, বা কখন শুরু হবে, আপনি এই বিয়ের পরে স্টার্টেড বা বিগান এরকম বলতে পারেন, মেইন ভার্ব চেঞ্জ করতে পারেন, যাই হোক। কিন্তু এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এই প্র্যাকটিসটা কয়জনের আছে, নিজে বুকে হাত দিয়ে বলেন তো। when will our class be taken, when will our class be started today, সো অনেকে এই উইল বিটাকে একসঙ্গে নিয়ে ফেলেন, when will be our class, টেক বলেন, স্টার্ট বলেন, বাট না, বিটা সাবজেক্টের পরে যাবে। তো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, একটু নিজে ভেবে দেখেন যে এই প্র্যাকটিসটা আমাদের কয়জনের থাকে বা কয়জনের আছে। বাট এই কথাগুলো কিন্তু বাংলায় আমরা হরহামেশা বলি। তো এইটা না জানার কারণে এটাও অনেক বড় একটা ল্যাক, ইংলিশে কথা বলতে না পারা। আপনি যে কোনো টিচারের কাছে ইংরেজি শিখতে যান, যে কোনো জায়গায় ক্লাস করেন, প্যাসিভ ভয়েস সবাই শেখায়, কারণ সবাই মনে করে এটা একটা ইম্পর্টেন্ট টপিক। বাট কিভাবে শেখায় জানেন, এইভাবে যে আই ইট রাইস, আমি ভাত খাই, এর প্যাসিভ কি, যে রাইস ইজ ইটেন বাই মি, এইভাবে শেখায়। বাট এটা তো আমার অ্যাকচুয়াল প্যাসিভ না, এটা তো আমার প্র্যাকটিক্যাল প্যাসিভ না। প্যাসিভ আপনাকে ডিরেক্টলি করতে হবে, যে কোনো একটা সেন্টেন্সকে করতে হবে। এই যে হোয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে, এখানে আমি কোনো বাই মি, বাই হিম, বাই হার বসাইছি, এখানে আমি বলছি সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এই ধরনের কোনো কিছু বলছি, বলিনি। এগুলো ডিরেক্ট প্যাসিভ, অর্থাৎ প্র্যাকটিক্যালি কমিউনিকেশনের ক্ষেত্রে আমার যেটা দরকার হবে সেই জিনিসটা আমাকে শিখতে হবে, এরকম গ্রামেটিক্যাল বা এই ট্রান্সফরমেশনের প্যাসিভ ভয়েস না। তো এইভাবে এই প্যাসিভ সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট না থাকে, আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। তাহলে আমি যে পয়েন্টগুলো বলছিলাম এবার একটু ভেবে দেখেন ওটা সঠিক কিনা। প্রথমে আমি সেন্টেন্স বলছিলাম, সেন্টেন্স কম্পোনেন্ট বলছিলাম, পার্ট অফ স্পিচ বলছিলাম, এরপর আমি এই চারটা বিষয় নিয়ে কথা বলছি। এবং মেইনলি আপনার এটা জানতে হবে, ভার্বের ফর্ম জানতে হবে, টেন্স জানতে হবে, মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার জানতে হবে, এবং প্যাসিভ ভয়েস। এগুলো যদি আপনার জানা থাকে, এর বাইরে আর কোনো কিছু শেখা লাগবে না। অ্যাটলিস্ট স্পিকিং অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি মনে করেন ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য এর বাইরে আর কিছুই দরকার হয় না। আমি আপনাদের শেখাবো, আপনারা লাস্ট পর্যন্ত থাকেন এই ফ্রি ক্লাসগুলোতে, আপনারা বুঝতে পারবেন। তো এই যে পর্যন্ত বললাম বা যে কথাগুলো আমি ওভারঅল বললাম, আপনারা কি এতটুকু অ্যাটলিস্ট নিতে পারছেন কিছু, বা কিছু কি বুঝতে পারছেন? তাহলে আমি এখন আপনাদেরকে একটু দেখাবো যে প্রেজেন্টেশনের জায়গাটা, বুঝতে পারছেন সবাই?
আমি কি বললাম? বা এই যে পর্যন্ত যত যারা প্রথম থেকে এই পর্যন্ত আছেন, দেখেন, থ্যাংক ইউ। দেখেন, আমি আপনারা হয়তো অনেকে আমাকে আজকে নতুন দেখছেন, এর আগে কোনোদিন দেখেননি, কিন্তু আমার এই ক্লাসগুলো করে যান। যদি পজিটিভ মাইন্ডে নেন, যদি লাস্ট পর্যন্ত থাকেন, এতটুকু বলতে পারি আপনার আমার কথা মনে থাকবে। কারণ আমি যাদেরকে শেখাই, আমি অত ঝামেলার ভিতর যাই না। আমার লাখ লাখ সাবস্ক্রাইবার ফলোয়ার নেই, আমি একটা পার্মানেন্ট জবের ভিতর আছি, তো আমার অফলাইনেও কোনো কোচিং নেই। বাট আমার এই লেজার টাইম বা অবসর টাইমে আমি এটা শেখাই। কিন্তু আমি যাদেরকে শেখাই, যদি লাস্ট পর্যন্ত থাকে, তারা এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হয়। কারণ আমি কোথাও গ্যাপ দেই না, আমি প্রচুর পরিশ্রম করে পড়াই। এটা যারা আমার ক্লাস করবেন, এই যে 2 ঘন্টা 1.5 ঘন্টা শেষ হয়ে গেছে, একটা ক্লাস 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত চলে যায়। যাদের শেখার ইচ্ছা আছে তারা অবশ্যই থাকে শেষ পর্যন্ত, যাদের ইচ্ছা নেই তারা চলে যায়, এটা আপনার ইচ্ছা। কিন্তু আমার যারা পেইড কোর্স করে, প্রত্যেকটা স্টুডেন্ট যদি লাস্ট পর্যন্ত থাকে, ফ্লুয়েন্ট হয়ে বেরোয়। প্রতিদিন ল্যাঙ্গুয়েজ ক্লাবে তারা চর্চা করে। কারণ আমি আমার জায়গা থেকে আমার ক্লাসগুলো দেখলে বুঝতে পারেন, আপনার আমার কথা মনে থাকবে যে এরকম একটা লোক ছিল, এইভাবে এই ল্যাঙ্গুয়েজটা দেখাইছিল। যদি পজিটিভ মাইন্ডে আমাকে নিতে পারেন এবং এই ক্লাসগুলো করতে পারেন, আপনি বুঝতে পারবেন। এতটুকু আমি বলতে পারি। আমি আর কথা পরে বলতেছি। এরপর দেখেন, আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই রুলস স্ট্রাকচার তো দেখালাম, এটা গেল একটা দিক। এখন প্র্যাকটিক্যালি আমরা যে ইংলিশে কথা বলতে পারি না, স্পিকিং করতে পারি না, প্রেজেন্টেশন দিতে পারি না, এইটা কিভাবে করতে হয়, মেইনলি কোন জায়গাটায় আমাদের ফোকাস করতে হয় ইংলিশে প্র্যাকটিক্যালি কথা বলার জন্য, সেইটা আপনাদেরকে একটু এখন দেখাই। একটু বোঝার ট্রাই করেন, জাস্ট আর 10টা মিনিট একটু টাইম দিবেন, তার থেকে বেশি টাইম আর নিব না আপনাদের থেকে। খেয়াল করেন, আহ এখানে দেখেন, স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। এখানে একটা টপিক দেওয়া আছে যে আপনার প্রতিদিনের কাজকর্মগুলো আপনি বলবেন। এখন আমি যদি আপনাকে বলি যে হোয়াট ডু ইউ ডু এভরিডে, হোয়াটস ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আপনি ইংলিশে ডেসক্রাইব করেন তো, কিভাবে করবেন? এটা ইংলিশে ডেসক্রাইব করার জন্য আপনার আগে ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে। যে কোনো টপিকের উপর কথা বলার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড বুঝতে হয়। ব্যাকগ্রাউন্ডটা কি? যে আমার টপিকটা ঠিক কোন ধরনের, কোন টাইমগুলো আমাকে এখানে ইউজ করতে হবে। টাইম মানে টেন্স। তো একটু বোঝেন কিভাবে একটা প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে। এখানে একটা স্যাম্পল অ্যান্সার আছে, আগে এটা একটু দেখেন, তারপর আমি বুঝাই দিচ্ছি। একটা প্রেজেন্টেশন দিতে গেলে বা একটা টপিকের উপর কথা বলতে গেলে অ্যাজ ইউজুয়াল একটা গ্রিটিংস তোমার দেওয়া লাগে, তাই না? তো সেইভাবে এখানে দেখেন লেখা আছে যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব, বিফোর ইউ। বিফোর ইউ মানে আপনাদের সামনে আমি সাকিব, এর পরিবর্তে আপনি বলতে পারেন ইন ফ্রন্ট অফ ইউ। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যি আনন্দিত আমার অনুভূতি ব্যক্ত করতে পেরে। হ্যাঁ, আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমি আমার প্রতিদিনের অ্যাক্টিভিটিস সম্পর্কে কিছু বলার চেষ্টা করি। এইবার দেখেন এই জায়গাটাতে কি লেখা আছে, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে। দেখেন আমি এই ভার্ব গুলোর উপর হাইলাইট করছি ইয়েলো কালার দিয়ে। প্রত্যেকে একটু ভার্বের উপর ফোকাস করবেন। এই যে ভার্ব, এই প্রত্যেকটা ভার্ব কিন্তু এখানে প্রেজেন্ট ফর্মে লেখা। প্রেজেন্ট ফর্মে মানে কি? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? একটা কাজ কেউ রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে, অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়ে থাকে, সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। তো আমার কথাটা একটু আপনারা মনোযোগ দিয়ে বোঝেন। যখন কোন একটা রেগুলার অ্যাক্টিভিটিস আমার বোঝাচ্ছে, সাবজেক্টের পরে কিন্তু আমাকে ভার্বের এই প্রেজেন্ট ফর্মটাই ব্যবহার করতে হবে। এরপর কি, যে দেন আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি। দেন আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, তারপর আমি মুখ ধুই, ফজরের নামাজের জন্য উযু করি। আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করি। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হই এবং আমার ব্রেকফাস্ট করি। আই গেট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হই। দেন আই স্টার্ট ডুইং মাই ওয়ার্ক, আই টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় লাঞ্চ করি। আই কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরি। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটাই। দেন আই লার্ন ইংলিশ ফর 1 hour, আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখি। দেন আই টেক মাই ডিনার অ্যাট 10 PM অ্যান্ড আই গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM। এই দেন দেন লেখা সব জায়গায়, এগুলো মানে প্রাইমারি লেভেলে বলে আমি এটা দিয়ে রাখছি যাতে করে সবাই বুঝতে পারে। এখানে কিন্তু বিভিন্ন লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করা যায়। যেমন দেন না বলে আপনি বলতে পারেন মোর ওভার, কনসিকুয়েন্টলি, ইন দিস ওয়ে, ফার্স্টলি, সেকেন্ডলি, বিভিন্ন ধরনের এই লিঙ্কিং ওয়ার্ডের ইউজ করা যায়। তো সেটা আমরা অ্যাডভান্স লেভেলে শিখবো, আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে একটা মানুষ, তার স্যাম্পল যে অ্যান্সারটা আমি এখানে দিলাম, যে সে প্রতিদিন কোন কাজগুলো করে, সেই কাজগুলো বর্ণনা করার জন্য আমার কি বললাম, যে ভার্বের উপর আমাকে ফোকাস করতে হবে। এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা প্রত্যেকটা সেন্টেন্স, গেট, ব্রাশ, ওয়াশ, টেক, রিফ্রেশ, অর্থাৎ এই সম্পূর্ণ প্রেজেন্টেশনে
না আছে কোনো কন্টিনিউয়াস টেন্স, না আছে কোনো পারফেক্ট টেন্স, না আছে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস, না আছে কোনো ফিউচার, নাথিং। এর মানে কি জানেন? ইংলিশে কথা বলার জন্য, একটা টপিকে কথা বলার জন্য আমার আগে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হয়। আমার মিক্সড স্ট্রাকচার ইউজ করার প্রয়োজন হয় না। একটা সার্টেন স্ট্রাকচারের উপরেই সম্পূর্ণ কথা বলা যায় যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা আগে বুঝতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারেন মানে কি? যেমন এখানে টপিকটা কি ছিল? স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। এখন আমি যদি আপনাকে টাইমে চেঞ্জ করে দেই, আমি যদি বলি যে ভাই বা ম্যাডাম, এখন তো আপনারা আমার ক্লাস করছেন কয়টা বাজে? রাত 11:36 বাজে। আমি যদি বলি যে আপনি আজকে সারাদিন কি করেছেন, হোয়াট ডিড ইউ ডু টুডে, অথবা আপনার গতকালকে সারাদিনের কাজ কি ছিল, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, অর হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, এটা আপনি আমাকে ইংলিশে ডেসক্রাইব করেন বা বলেন। এখন আপনি আমাকে বলছেন যে আমি গতকাল এই টাইমে ঘুম থেকে উঠছিলাম, তারপর এই টাইমে ফজরের নামাজ পড়ছি, এক্সারসাইজ করছি, ব্রেকফাস্ট করছিলাম, তারপর আমি একটু অফিসে গিয়েছিলাম, এই টাইমে লাঞ্চ করেছিলাম, এই বিকালবেলায় আমার স্ত্রীকে নিয়ে একটু শপিং এ গেছিলাম, তারপরে একটু খবরের কাগজ পড়লাম, ডিনার করলাম, ঘুমাই পড়লাম। তো এই যে গিয়েছিলাম, করেছিলাম, পড়েছিলাম, লিখেছিলাম, এই কথাগুলো যখন আপনি ইংলিশে বলবেন, তখন আপনাকে কি করতে হবে জানেন? তখন শুধুমাত্র এই ভার্বের ফর্মটার পরিবর্তন করতে হবে। সাবজেক্ট কিন্তু সাবজেক্টের জায়গায়, অবজেক্ট কিন্তু অবজেক্টের জায়গায়। পরিবর্তনটা মূলত কোথায় হয়? আমার টাইমের পরিবর্তন বা কালের পরিবর্তন। ইংলিশে কথা বলতে গেলে একটা স্টেবল টাইমে রেখে কথা বলতে পারি না, বিভিন্ন ওয়েতে একটা কথা বলতে হতে পারে। সেই ওয়েতে কথা বলার জন্য আমার মূলত ভার্বের উপর ফোকাস করতে হয়। যেমন এইখানে দেখেন গ্রিন কালার দিয়ে আমার এই ভার্ব গুলোকে হাইলাইট করা। যেমন এই এই জায়গা থেকে দেখেন, এটা আমার বডি পার্ট, যে আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে। আমি গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। গেট আপ মানে আমি উঠি, গেটের পাস্ট ফর্ম গট, আমি উঠেছিলাম। Then I brushed my teeth, I washed my face and took ablution for Fajr prayer. তারপর আমি ব্রাশ করেছিলাম, উজু করেছিলাম ফজরের নামাজের জন্য। After that I did some exercise, আমি কিছু ব্যায়াম করেছিলাম। Then I refreshed myself and took my breakfast. তারপর আমি ফ্রেশ হয়েছিলাম এবং আমার ব্রেকফাস্ট করেছিলাম। Then I got ready to go to office at 9:30 a.m. Then I started doing my work. Then I took lunch at 2 p.m. আমি দুইটায় লাঞ্চ করেছিলাম। I came back, come at past from came. I came back from office at 5 p.m. Then I spent some times with my family. তারপর আমার পরিবারের সাথে আমি কিছু সময় কাটিয়েছিলাম। স্পেন্ডেড পাস্ট ফর্ম স্পেন্ড, অনেকে স্পেন্ডেড বলে ফেলে। অনেকে ভাবে যে বেশিরভাগ ভার্বের পাস্ট ফর্মে ইডি থাকে, বাট না। যেমন সেন্ট, এসিএনডি, সেন্ট, এসিএনটি পাস্ট ফর্ম। সো স্পেন্ড, সময় কাটানো। দেন আই লার্নড, বা এখানে বলতে পারেন লার্নড, ইডি, ইংলিশ ফর 1 hour। আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখেছিলাম। আই টুক মাই ডিনার এট 10 p.m. আমি 10টায় ডিনার করেছিলাম। অ্যান্ড আই ওয়েন্ট টু বেড, গো মানে যাওয়া, এর পাস্ট ফর্ম ওয়েন্ট, আই ওয়েন্ট টু বেড ফর স্লিপিং এট 11 p.m. সো দ্যাট অল মাই ইয়েস্টারডেস অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স শেয়ারিং। এই জায়গাটাতে আমি কি করলাম? ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করলাম। গেটের পাস্ট ফর্ম গট, টেকের পাস্ট ফর্ম টুক, ওয়াশের পাস্ট ফর্ম ওয়াশড, ফ্রেশের পাস্ট ফর্ম ফ্রেশড, হ্যাঁ, স্পেন্ডের পাস্ট ফর্ম স্পেন্ট, কামের পাস্ট ফর্ম কেম, স্টার্টেড পাস্ট ফর্ম স্টার্টেড। এটা ব্যবহার করে কি হলো? আমার অতীতের এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে পারলাম বা আমি বর্ণনা করতে পারলাম। অর্থাৎ অতীতে আমি কোন কাজগুলো করেছিলাম, আমার অ্যাক্টিভিটিস গুলো কি ছিল, সেইটা কিন্তু আমি বর্ণনা করতে পারলাম। এভাবে যে কোনো প্রিভিয়াস অ্যাক্টিভিটিস আপনি যদি ডিসক্রাইব করতে চান, শুধু এই টপিক না, যে কোনো একটা টপিক, আপনাকে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করে বলতে হবে। এখন আপনি যদি না জানেন গেটের পাস্ট ফর্ম গট, কামের পাস্ট ফর্ম কেম, স্পেন্ডের পাস্ট ফর্ম স্পেন্ড, আপনি এই কথাগুলো কোনোদিনও ইংলিশে বলতে পারবেন না। এই জন্য বারবার বলছি, ভার্বের ফর্ম জানাটা মেন। এটা জানলেই টাইমের পরিবর্তন করা যায়, বিভিন্ন ওয়েতে কথা বলা যায়। আবার আমি যদি আপনাকে বলি আগামীকাল কি করবেন আপনি, হোয়াট উইল ইউ ডু টুমোরো, আর হোয়াট উইল বি ইয়োর টুমোরোস অ্যাক্টিভিটিস। এখন আপনাদের অনেকের ব্রেনে প্ল্যান করা থাকে না, আমার আগামীকাল এই কাজগুলো আছে, আমি এই টাইমে উঠবো, এইখানে যাব, ওর সাথে দেখা করব, এই টাইমে লাঞ্চ করব, এই টাইমে বাসায় ফিরবো, তারপর যদি ভালো লাগে আবার আপনার ক্লাসে জয়েন করবো। এই কথাগুলো আপনি আমাকে বলছেন, অর্থাৎ এই যে আমি যাবো, খাবো, করব, লিখবো, চলবো, এটার জন্য কি করতে হবে? এইটার জন্য দেখেন এই জায়গাটাতে দেওয়া আছে, এখানে এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের ভিতর আসে, শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হয়। অর্থাৎ প্রেজেন্ট ফর্মের ভার্বের আগে শ্যালটা শুধুমাত্র ফার্স্ট পার্সনের সঙ্গে ব্যবহার করা যায়। আই বা উই যদি সাবজেক্ট হয় তাহলে শ্যাল ব্যবহার করা যায়, অন্য কোথাও যায় না। বাট উইলটাকে যে কোনো পার্সনের সঙ্গে ব্যবহার করা যায়, এবং মডার্ন গ্রামার অনুযায়ী সব জায়গায় উইলের ব্যবহার হয় ফিউচার টেন্সে। তো এই পাস্ট না, কিন্তু এই প্রথম যেটা ছিল, এই যে প্রেজেন্ট ফর্মের আগে যদি আপনি একটা করে উইলের ব্যবহার করেন, তাহলে আপনার ফিউচারে কথা হয়ে যায়। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। পরিবর্তনটা হচ্ছে মূলত
ভার্বের ফর্মে। তাহলে আপনি আগামীকাল কি করবেন? এইখানে একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। এবার এই জায়গাটাকে মেনটেন করে আপনি নিজের মতো করে একটা অ্যান্সার তৈরি করেন। পারা যায় না যে আমি কোন কাজগুলো করি, গতকাল আমি কি করেছিলাম, আগামীকাল আমি কি করব, জাস্ট ভার্বকে চেঞ্জ করে করে এটা করতে হয়। দেখেন, আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমোরো, বাংলাটা বুঝবেন, বাংলা বোঝাটা মেইন দরকার। আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো, দেন আই উইল ব্রাশ মাই টিথ, আমি দাঁত ব্রাশ করব। আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুবো এবং ফজরের নামাজের জন্য উজু করব। আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হব, আমার ব্রেকফাস্ট করব। আই উইল গেট রেডি টু গো টু অফিস, আমি অফিসে যাওয়ার জন্য রেডি হব। দেন আই উইল স্টার্ট ডুইং মাই ওয়ার্ক, আমি আমার কাজ শুরু করব। আই উইল টেক মাই লাঞ্চ অ্যাট 2 PM, 2টায় লাঞ্চ করব। দেন আই উইল কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, 5টায় আমি অফিস থেকে বাসায় ফিরবো। আই উইল স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি। দেন আই উইল লার্ন ইংলিশ ফর 1 hour. আই উইল টেক মাই ডিনার অ্যাট 10 PM. দেন আই উইল গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM, আমি 11টায় বেডে ঘুমাতে যাব। এই যে যাবো, খাবো, করবো, চলবো, খেলবো, লিখবো, পড়বো, উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার কোনো কাজ করেছিলাম, গিয়েছিলাম, হয়েছিল, ভার্বের পাস্ট ফর্ম V2। আর প্রতিদিন কোনো কিছু করি, রেগুলার হ্যাবিট, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এইভাবে ভার্বের ফর্মের পরিবর্তন করে, আমার সাবজেক্ট অবজেক্ট না, এটা নিয়ে ভাবতে হয় না। ভোকাবুলারি জানা, ওয়ার্ড মিনিং জানা, মেইনলি এই বিষয়গুলো বা টেন্স শেখা, যাই বলেন না কেন, এগুলো সবই ডিপেন্ড করে ভার্বের ফর্মের উপর, ভার্বের অর্থ জানার উপর। এটাতে আপনি যত সমৃদ্ধ থাকবেন, যত বেশি আপনার ভার্ব সম্পর্কে ভালো কনসেপ্ট থাকবে, তত বেশি সেন্টেন্স তৈরি করতে পারবেন, একটা সেন্টেন্সকে তত বেশি ভেরিয়াস মুডে আপনি প্রোভাইড করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে মেইন কথা। তাহলে দেখেন, ইংলিশ কিন্তু কঠিন কিছু না। ইংলিশ ইজ আ ভেরি স্ট্রেট ল্যাঙ্গুয়েজ, যদি আপনি সেটাকে ভালোভাবে সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করে এগোতে পারেন। এখানে আপনারা ফ্রি ক্লাস করছেন, আমার সুযোগ নেই যে আপনাদের কাছ থেকে এইটার উপরে ফিডব্যাক নেওয়ার। কিন্তু আমার যারা পেইড কোর্সের স্টুডেন্ট থাকে, দেখেন এই অনেকে বলে আপনার ফ্রি কোর্স আর পেইড কোর্সের পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এইটা, এই যে টপিকটা আমি এখন পড়ালাম, যদি পেইড কোর্সের স্টুডেন্ট হতো, আমি তাকে বলতাম যে এই টপিকের উপর আপনি নিজের কাজগুলোকে ডেসক্রাইব করে 3টা টাইমের উপর, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, একটা প্রেজেন্টেশন তৈরি করে আনেন। সেখানে নেক্সট ক্লাসে এসে যখন আমার সামনে সেটাকে ডেসক্রাইব করতেছি, স্পিকিং করতেছি, তার যে ভুলটা হচ্ছে আমি আবার তাকে ধরাই দিতে পারবো। তো এইভাবে টু ওয়ে কমিউনিকেশনের প্রয়োজন হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শেখার জন্য, যেটা এই ফ্রি ক্লাসগুলো থেকে প্রোভাইড করা সম্ভব হয় না। আমি যদি একটু আনমিউট করে দিই, সবাই একসঙ্গে কথা বলে উঠবেন। তো পেইড কোর্সের বেনিফিট হচ্ছে ওইটা। এখানে আমি ইংরেজি শেখাচ্ছি, আমি যত ভালো শেখাই না কেন, এরকম হাজারটা ক্লাস করে কোনো লাভ হবে না যদি না আপনার মুখ থেকে আপনি কথা বলতে পারেন। বিকজ ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ, এটা সায়েন্স না বা ম্যাথ না, আপনি খুবই মনোযোগের সাথে বুঝবেন। এটা একটা ভাষা, যদি সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করতে পারেন, আপনি যতই অশিক্ষিত হন, ইলিটারেট হন, আপনার ব্রেন যতই ডাল হোক, জাস্ট কারেক্ট স্ট্র্যাটেজি মেনটেন করতে পারলে, রেগুলার প্র্যাকটিসের মধ্যে দিয়ে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলার যোগ্যতা, দক্ষতা অর্জন করতে পারবেন। এটা সায়েন্স না, এটা ম্যাথ না, জাস্ট একটা ভাষা। এবং ইংলিশ ইজ আ ভেরি স্ট্রেট ল্যাঙ্গুয়েজ, যে কেউ এটা পারে, এটা পারবে, বাট সেইটা পারার জন্য সঠিক একটা গাইডলাইন, সঠিক একটা স্ট্র্যাটেজি দরকার হয়। এটা আমরা মেনটেন না করার কারণে মূলত ইংলিশে কথা বলতে পারি না। তো ফ্রি কোর্স আর পেইড কোর্সের পার্থক্য এটা, এটা হচ্ছে মেইন কথা। আর যাদের যদি কারো মনে হয় যে এই জিনিসটা আমার লাগবে বা প্রয়োজন, স্ক্রিনশট দিয়ে নেন, নিজের মতো করে একটু করেন, পরে আমাকে দেখান যে আপনি এইভাবে দেখাইছিলেন, আমি এইভাবে করতেছি। কারণ আমি তো আপনাকে চিনি না আপনাদেরকে এইভাবে, কারণ আপনারা সবাই এক একজন এক এক জায়গা থেকে নতুন জয়েন করছেন। আর একটা কথা বলে রাখি, পেইড কোর্সে যারা আসছে বা আসবেন, অনেকে পেইড কোর্সের কথা শুনলে ভয়তে চলে যায়, বাট এখানে যাওয়ার কিছু নেই। একটু দেখেন, এতক্ষণ তো আমি আপনাদেরকে বললাম যে কিভাবে এই ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়, ল্যাঙ্গুয়েজের ভিতর কি কি আছে, কোন কোন টপিক গুলো সম্পর্কে ভালো কনসেপ্ট থাকলে আমরা ইংলিশে কথা বলতে পারবো বা শিখতে পারবো। এখন আমি একটু আপনাদেরকে দেখাই যে আমার যে স্টুডেন্ট গুলো থাকে, আমার যে পার্সোনাল স্টুডেন্ট গুলো থাকে, তাদেরকে আমি কিভাবে শেখাই। আপনাদের কাউকে আমি কোর্স করতে বলছি না, আমার প্রচুর স্টুডেন্ট আছে, ইউএসএ থেকে আছে, এক একজন 25,000 30,000 টাকা দিয়ে কোর্স করে, কানাডা থেকে আছে, হংকং থেকে আছে, ইউকে থেকে আছে। বর্তমানে এই 5টা জায়গা থেকে তারা পার্সোনাল ক্লাস করা অনেক স্টুডেন্ট আছে। এছাড়া প্রিভিয়াস ব্যাচের ফ্রি ক্লাস করে গেছে, পেইড কোর্সে চান্স পায়নি, এরকম অনেক স্টুডেন্ট আছে যারা নতুন ব্যাচে ভর্তি হবে। নতুন যে পেইড কোর্সের ব্যাচ, আজকে তো কয় তারিখ, 6 তারিখ, 13 তারিখে শুরু হবে এই মাসের। তো এটা আমি কিভাবে নিয়ে থাকি আমার স্টুডেন্টদেরকে, আমার স্টুডেন্টদেরকে আমি যে পড়াই, কোন স্ট্র্যাটেজি ফলো করে পড়াই, আমার কোর্সের প্ল্যানটা কি, এটা আপনারা একটু দেখে যান। আপনাদের কাউকে পেইড কোর্স করতে বলছি না, এই ফ্রি ক্লাস আমি একটা দুইটা না, অনেকগুলো ফ্রি ক্লাস নিব এবং একটা কোর্সের মতো করে নিব। কাউকে পেইড কোর্স আমি করতে বলছি না, বাট
এই ফ্রি ক্লাস গুলো তো আমি নিচ্ছি আপনাদের কোর্সের মতো করে নিচ্ছি, বাট পেইড কোর্সে স্টুডেন্টদেরকে কিভাবে পড়াই এই আইডিয়াটা যদি আপনার থাকে, এটা যদি আপনার জানা থাকে, আপনি নিজের মতো করে আপনার ব্রেনে সেট আপ করে এই প্ল্যান অনুযায়ীও যদি আপনি এগোতে পারেন, আপনি অনেক দ্রুত ডেভেলপ করতে পারবেন। অনেকে পেইড কোর্স শুনলে ভয় পায়, বাট আমি কাউকে কিন্তু ভর্তি হতে বলছি না, কোর্সও করতে বলছি না। এটা যে বোঝে সে করে, যার ইচ্ছা সে করে। আমার পড়া দেখে কারো পছন্দ হলে, যদি কেউ মনে করে যে এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক বলা, হয়তো এখান থেকে শিখতে পারবো, এই ল্যাঙ্গুয়েজটাকে আমি নিজের একটা অ্যাসেট হিসাবে নিতে চাই, সম্পদ হিসাবে নিতে চাই, আমার নেক্সট জেনারেশনকে আমি শেখাতে চাই, আর বা আইএলটিএস এর প্রিপারেশন নিতে চাই, এবং এই কোর্সটা যে কোনো বয়সে যে কেউ করতে পারবেন। আপনি হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, যে কেউ করতে পারেন। যদি কেউ মনে করেন যে আমি নির্দিষ্ট একটা গাইডলাইনের মধ্যে থেকে করতে চাই, তারা পেইড কোর্স করে, এটা তাদের বিষয়। বাট কিভাবে আমি করাই এটা যদি একটু দেখেন, যারা করবেন না তাদের অনেক হেল্প হবে তাদের জন্য। কোর্সের প্ল্যানটা একটু দেখেন, একটু বোঝার ট্রাই করেন। আমি একটু ডিটেলসে বলে দিই, কারণ এটা নিয়ে অনেকে ইনবক্সে বারবার নক করতে থাকে। আমার যে পেইড কোর্স ফিটা বলি, ব্যাসের কোর্স ফি হচ্ছে 2,000 টাকা, এবং এটা 1,000 টাকা অ্যাডভান্স করেই ক্লাস শুরু করা যায়, যে কেউ করতে পারে, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হয়। আর ক্লাসগুলো কিভাবে নিয়ে থাকি দেখেন, এই গুগল মিটের মাধ্যমে ক্লাসগুলো হয়। ক্লাসের ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা, সপ্তাহে 4 দিন ক্লাস হয়, শনি সোম বুধ শুক্র। আর নতুন যে ব্যাচ সেটা হয়তো রবি মঙ্গল, এটা আচ্ছা 9টার ব্যাচটা, আচ্ছা হ্যাঁ, শনি সোম বুধ শুক্র এই 4 দিনই থাকবে। কোর্সটা হচ্ছে 3 মাসের কোর্স, এবং শুধু 3 মাস না, টোটাল কোর্স ফি 2,000 টাকা। এই 2,000 টাকার ভিতরে আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আমার কাছে থাকতে পারবেন। এছাড়া আমাদের আলাদা ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে। আর আহ, যদি রেগুলারিটি মেনটেন করেন, 3 মাসও লাগে না, 2 মাস বা 2.5 মাসের ভিতরে আপনি শিখতে পারবেন। কোর্সটা যে কোনো বয়সে যে কেউ করতে পারবেন। আবারও বলছি, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, জব হোল্ডার, অফিসার, ফ্রিল্যান্সার, ইমিগ্রেন্ট, যে কেউ করতে পারবেন। সেইভাবেই কোর্সটাকে ডিজাইন করা। এবং যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, আইএলটিএস এর অনেকগুলো সেশন এখানে থাকবে, এই কোর্সটা থেকে আইএলটিএস এর একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। এবং পেইড ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকে মেইন ব্যাচে। প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্যান্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারে। প্রত্যেকটা ক্লাস আমি স্ক্রিন শেয়ার করে নিয়ে থাকি এইভাবে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে, এবং ক্লাস শেষে প্রতিটা স্টুডেন্টকে স্ব স্ব টপিক্স এর প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস এবং পিডিএফ ফাইলগুলো প্রদান করে। এই ফ্রি ক্লাস যারা করছেন, আপনারাও ক্লাস রেকর্ড, পিডিএফ ফাইলগুলো পাবেন। যারা পেইড কোর্সে আসবেন তারা প্রিমিয়াম রেকর্ড গুলো পাবেন। এছাড়া আমার লেখা একটা বই আছে, এই বইটাও আমি আপনাদেরকে প্রোভাইড করব। প্রত্যেকটা ক্লাস শেষে আমি রেকর্ড দিয়ে দিই। আর এই কোর্সটা একদম বেসিক থেকে শুরু করে, যারা একদমই দুর্বল তারাও করতে পারবেন, যারা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা টপিক পড়াই। অর্থাৎ একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ইংরেজি ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে, সেইভাবেই কোর্সের প্ল্যানগুলো সাজানো। আর এখানে প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, টোটাল ক্লাস 70টা। এখানে হিউজ ক্লাস, আপনি ইমাজিন করতে পারবেন না। এর বাইরে আরো অনেক ক্লাস আছে, প্র্যাকটিস ক্লাস। তো মেইন কোর্স বা কন্টেন্টের ক্লাস এই 70টা। এবং এখানে প্রথম 10টা ক্লাস থেকে বেসিক গ্রামার বা কম্পালসারি গ্রামার। কম্পালসারি গ্রামার মানে কি জানেন? এমন কিছু টপিক যেগুলো জানলে আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়বে। ইউ উইল বি এবল টু গিভ এনি কাইন্ডস অফ ভাইবা, or you will be able to face any kinds of presentation in front of audience or your teacher, as well as you will be able to write any kinds of CV, report, letter, dialogue, blog, composition, essay without confusion or undoubt. You'll be able to do it. এই জন্য কিছু গ্রামার ক্লাস নিয়ে থাকি। এটা বইয়ের ভাষার গ্রামার না, আমি আমার মতো করে প্র্যাকটিক্যাল ওয়েতে শেখাই। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশ, অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে সবকিছু আমি এখান থেকে শিখিয়ে থাকি। অর্থাৎ এই যে বললাম, টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ ভয়েস, ভার্বের ফর্ম, এই সমস্ত বিষয়, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। তার জন্য যা যা দরকার এই ক্লাসগুলো থেকে শিখে, অর্থাৎ ধারাবাহিকভাবে আপনি এখান থেকে এগোতে পারবেন। যেটা আমি বারবার বলি, ইংলিশ শিখতে গেলে ধারাবাহিকতা মেনটেন করতে হয়। আজকে এখানে একটা ক্লাস করলেন, কালকে ইউটিউবে একটা ক্লাস দেখলেন, পরের দিন ফেসবুক পেজে একটা ক্লাস ভেসে উঠলো, এভাবে বিভিন্ন জায়গা থেকে ক্লাস দেখলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকবে, আপনাকেও ইংরেজি শিখে যেতে হবে। এই শেখাটা আপনি শেষ নামাতে পারবেন না। বাট আপনি যদি বুঝতে না পারেন আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করবো, এই ল্যাঙ্গুয়েজ, আবারও বলছি, একটা চেইন অফ কমান্ড থাকে। আপনি যদি ওয়ার্ড না বোঝেন আপনি সেন্টেন্স পারবেন না, সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না, টেন্স না পারলে ভয়েস পারবেন না। এই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য সবার আগে এইটা মেনটেন করতে হয় যে আমি কোন টপিকের পর কোন টপিক পড়বো, কোনটার সাথে কোনটা কানেক্টেড, কোনটার সাথে কোনটা রিলেটেড, সেইটা আপনারা এখান থেকে ধারাবাহিকভাবে গোছানো পদ্ধতিতে পাবেন। এরপর স্পোকেন সিরিজ শেষ হওয়ার পর যারা রাইটিং এক্সপার্ট হতে চান, যারা বিসিএস, ব্যাংক জবের প্রিপারেশন নিচ্ছেন, বা যারা অ্যাডমিশন টেস্ট, বা যাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা দরকার,
ইমেল রাইটিং বা আইএলটিএস এর জন্য যে রাইটিংটা দরকার, 40 থেকে 50 নাম্বার ক্লাস, 10টা মাস্টার্স ক্লাস আছে রাইটিং এর উপর, ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর এই কোর্সের ভিতরে। এই 50টা ক্লাস হচ্ছে আমার মেইন কন্টেন্টের ক্লাস। এরপর 50 থেকে মানে এই ক্লাসগুলো আমি নিব, আমি আপনাদের পড়াবো বা শিখাবো। এরপর 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে কনভারসেশন প্র্যাকটিস, নিউজ আর্টিকেল ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস। অর্থাৎ এইখানে কাজটা আপনার বেশি থাকবে। এখানে আমি জাস্ট বসে থাকবো, গাইডলাইন দিব আপনাকে দিয়ে, এই ক্লাসে বসেই, বাইরে বাড়তি কোনো প্র্যাকটিস করা লাগবে না, বাড়তি কোনো সময় স্পেন্ড করতে হবে না। কারণ এই কোর্সটা বিজি লাইফের মানুষের জন্য, যারা মূলত জব হোল্ডার বা বিভিন্ন চাকরি বাকরিতে ব্যস্ত, তাদের জন্যই। তো আপনি স্টুডেন্ট হন বা হাউস ওয়াইফ হন, যে কেউ করতে পারবেন। তো প্রতিদিন এই ক্লাসে বসে একটা করে কনভারসেশন প্র্যাকটিস, নিউজ পেপারের আর্টিকেল ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস। প্রেজেন্টেশন ক্লাসটা কি? সার্টেন একটা টপিক থাকবে, তার উপর স্যাম্পল কোশ্চেন থাকবে, আইএলটিএস এর কিউ কার্ড কোশ্চেন, তার একটা অ্যান্সার থাকবে। সেই অ্যান্সার গুলো আমি আপনাকে বুঝাই দিব যে একটা সেন্টেন্স কিভাবে তৈরি হচ্ছে, একটা সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কোথায় ফ্রেজের ব্যবহার, কোথায় ক্লজের ব্যবহার, কোথায় কোন টেন্সের ব্যবহার বা কোন মডাল বা কোন প্যাসিভের ব্যবহার, সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিংটা কি, এগুলো আমি বুঝাই দিব। দেওয়ার পর আপনাকে নিজের মতো করে ওই কোশ্চেন গুলোর এগেনস্টে একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করতে হবে, লিখতে হবে। লিখে সেটা আপনি যখন আমাকে বলবেন, সেইখানে যে ভুলটা হবে আমি আবার ধরাই দিব। এইটা করলে কি হয়, স্পিকিং তো ডেভেলপ হয়, এর সাথে রাইটিংটা আপনার সলভ হয়ে যায়, সেন্টেন্সের রাইটিং এর ফরমেশন গুলো বোঝা যায়, প্রোনাউন্সিয়েশন ডেভেলপ হয়, রিডিং স্পিড বাড়ে, আর ওই প্যাসেজ থেকে ভোকাবুলারি গুলো ডেভেলপ করা যায়। এটা আমি যে মুখে বলতেছি, বললে আপনারা বুঝবেন না ওইভাবে। এই ফ্রি ক্লাসের ভিতরেও এই প্রেজেন্টেশনের উপর ক্লাস আছে, আমি দেখাবো আপনাদের। তো এইভাবে যদি আমি নিতে থাকি, আপনি কেন পারবেন না? আবারও বলছি, আমার প্ল্যানটা কি? বেসিক গ্রামার, দেন স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন প্র্যাকটিস, নিউজ আর্টিকেল ট্রান্সলেশন, প্রেজেন্টেশন। এই নিউজ পেপার থেকে আবার কি হয়, নিউজ আর্টিকেল ট্রান্সলেশন করলে এখানে একটা সার্টেন টপিক, আপনার পছন্দের একটা টপিক, আপনি শোবিজ পছন্দ করেন, আপনি এন্টারটেইনমেন্ট পছন্দ করেন, আপনি পলিটিক্স পছন্দ করেন, সেই রিলেটেড একটা টপিকের 2-3টা সেন্টেন্স আপনাকে দিয়ে আমি পড়াবো। পড়ানোর পর সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করবেন আপনি, সেখানে যে নতুন ভোকাবুলারি গুলো আছে সেগুলো আপনার আয়ত্তে আসবে, রাইটিং এর ফরমেশন ক্লিয়ার হবে। এবং নিউজ পেপার খুবই হেল্পফুল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য, এটা আমি করাই থাকি, এই জন্য আর কি। এরপর দেখেন, এই কোর্সের টোটাল কোর্স ফি হচ্ছে 2000 টাকা। 1000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করা যাবে, বাকি 1000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। এটা আমার বিকাশ, নগদ বা রকেট নাম্বার। যারা এর আগে আমার ক্লাস কোর্সের অন্যান্য ফ্রি ক্লাসে, অন্যান্য ব্যাচের ভিতরে থেকে যারা ভর্তি হতে পারেননি আগের ব্যাচগুলোতে, নতুন ব্যাচে যারা ভর্তি হতে চান, তারা দ্রুত ভর্তি হয়ে যেতে পারেন, কারণ সিট তো বেশি না। আর যারা ফ্রি ক্লাস করছেন, আমাকে নতুন দেখছেন, তারা এই ফ্রি ক্লাসগুলো করতে থাকেন। এখানে একটা দুইটা না, আমি আবারও বলছি, অনেকগুলো ক্লাসই হবে এবং আপনি ভালোভাবেই ডেভেলপ করতে পারবেন। আর যদি কেউ মনে করেন যে আমি পার্সোনালি শিখতে চাই বা আপনার অধীনে বা গাইডলাইনের ভিতরে থেকে শিখতে চাই, তারা এটা করতে পারেন। যারা ইন্ডিয়া থেকে আসেন, তাদেরও কোর্স করার সুযোগ আছে, গুগল পে বা ফোন পে করে কোর্স করতে পারবেন। এবং আজকের এই ক্লাসের রেকর্ড বা পিডিএফ ফাইল যাদের লাগবে, এই যে রেড কালার দিয়ে যে 2টা নাম্বার, এই 2টা আমার পার্সোনাল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। পার্সোনালি আমার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য, যোগাযোগ করার জন্য বা হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য এই নাম্বারে নক দিবেন। যারা ইন্ডিয়া থেকে আসেন, তারাও ফোন পে বা গুগল পে করে পেইড কোর্সে ক্লাস করতে পারবেন। আর যারা বাংলাদেশ থেকে আসেন, বিকাশ, নগদ বা রকেটে, যারা বাইরের দেশ থেকে আসেন, এইভাবে সেন্ড করতে পারবেন বা এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন, যারা কথা বলতে চান। আগামী 13 তারিখ থেকে, আবারও বলছি, মে মাসের 13 তারিখ, অর্থাৎ আগামী সোমবার রাত 10টায় এই পেইড কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। যখন শুরু হবে তখন এই ফ্রি ক্লাসগুলো থাকবে, চলমান থাকবে, বাট হয়তো এই প্রতিদিন যেভাবে হচ্ছে এইভাবে হয়তো হবে না, একদিন বাদে একদিন হবে, বাট এগুলো থাকবে। যারা নতুন ক্লাস করছেন তারা ফ্রি ক্লাসগুলো করে যান, অনেক কিছু শিখতে পারবেন। আর যারা এর আগেও আমার ফ্রি ক্লাস করে আসছেন, আগের ব্যাচগুলোতে ভর্তি হতে পারেননি আপনাদের টাকার সমস্যার কারণে বা অন্যান্য প্রবলেমের কারণে, যারা ভর্তি হতে চান তারা দ্রুত ভর্তি হয়ে যেতে পারেন। ভর্তি হওয়ার পরে আপনাদেরকে আমি একটা আইডি কার্ড দিয়ে দিব এবং আমার লেখায় যে বইটা দেখছেন, এই বইটা আপনারা পেয়ে যাবেন। এই বইয়ের ভিতরে এটাকে সাথে রাখলে এবং আমার ক্লাসগুলো রেগুলারলি মেনটেন করলে, ইনশাল্লাহ উইদিন 3 মান্থ ইউ উইল বি এবল টু এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ। আর যারা ভর্তি হবেন, টাকা সেন্ড মানি করার পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠাবেন বা লাস্ট ডিজিট জানালে আমি আপনাদের ভর্তি কনফার্ম করে একটা আইডি কার্ড দিব, অর্থাৎ একদম ফর্মাল ওয়েতে আপনারা এখানে থাকতে পারবেন। আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, এরকম একটা আইডি কার্ড আমি আপনাকে প্রোভাইড করব। অর্থাৎ
আপনি অনলাইনে ক্লাস করছেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ব্যান হতে পারে বা ডিলেট হয়ে যেতে পারে, মোবাইলটা হারিয়ে যেতে পারে, এইটা যদি আপনি পরে আমাকে দেখান, আপনি পরবর্তীতে যে কোনো নতুন ব্যাচের সঙ্গে যুক্ত হতে চাইলে যুক্ত হতে পারবেন। এরকম একটা আইডি কার্ড আমি প্রোভাইড করে থাকি আমার স্টুডেন্ট গুলোকে, এবং প্রত্যেকটা স্টুডেন্ট আমি কিন্তু ওয়ান টু ওয়ান পার্সোনাল প্রেজেন্টেশন নিয়ে থাকি, স্পিকিং টেস্ট নিয়ে থাকি, যে সে কতটুকু ডেভেলপ করতে পারলো বা কতটুকু পারলো। তো এইভাবে আপনারাও এখান থেকে এইভাবে কথাগুলো বুঝবেন না, তো আপনারা এইভাবে পার্সোনালি টেস্ট আমার কাছে দিতে পারবেন যে আপনি কতটুকু ডেভেলপ করলেন, অর্থাৎ অন টু অন কেয়ার করে একটা অফলাইনের কোর্সের থেকেও ভালো বেনিফিট আপনি এখানে পাবেন। তার জন্য পেইড কোর্সের কথা আমি বলছি না, পেইড কোর্সের কথা বলছি যারা এর আগে ফ্রি ক্লাস করেছেন, যারা পেইড কোর্স করতে চান, আমাকে আগে দেখেছেন, আমার পড়াগুলো বোঝেন, তারা করবেন। আর যারা ফ্রি ক্লাস গুলো করছেন, এই ফ্রি ক্লাস করে যান, দেখবেন এখান থেকেও আপনি অনেক ভালো একটা বেনিফিট পাবেন। বাট যদি মনে করেন যে আমি একটা গাইডলাইনের মধ্যে থেকে একটু প্রফেশনাল ওয়েতে শিখতে চাই, কারণ প্রফেশনালি শিখতে গেলে অবশ্যই আপনাকে এইভাবে এগোতে হবে, আর এটাই সত্যি কথা, তারা এই পেইড কোর্সটা করতে পারেন যদি মনে করেন এই লোকটা শেখাতে পারে। যারা পারবেন একবারে 2000 দিয়ে দিবেন, তাহলে ঝামেলা থাকবে না। যারা পারবেন না, 1000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন যারা করতে চান। সো দ্যাটস অল ফর টুডে। আর আগামীকালও সেম টাইমে রাত 10টায় সেকেন্ড ফ্রি লাইভ ক্লাস হবে, introduction and identification of part of speech, as well as I will show you that how can we make long sentences from short sentence, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিংটা কিভাবে ডেভেলপ করা যায় সেটা আমি দেখাবো। ঠিক আছে?